একটা ছেলেকে থাপ্পড় দেওয়ার অপরাধে আমাকে সবাই ধরে এনেছে ভার্সিটির হলরুমে। সেখানে আমাকে শাস্তি দেওয়ার বিভিন্ন পায়তারা চলছে, যেন কোনো উৎসব হবে। যে ছেলেটাকে থাপ্পড় মেরেছি সে ভার্সিটির একজন গুন্ডা টাইপ ছাত্র, আর যিনি আমার শাস্তি দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি আমাদের ভার্সিটির সাবেক প্রিন্সিপাল স্যারের ছেলে আব্রাহাম আদ্র। এই মুহূর্তে আমার ভয়ে কাঁপাকাঁপি অবস্থা। সামনে পায়ের উপর পা তুলে বসে আছে আদ্র। আমাকে যখন দুটো মেয়ে ধরে ওনার সামনে দিয়ে আসলো তখন থেকে আমাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে একদল পুরুষের সামনে। আমি ভয়ে কিছু বলতে পারছি না, গলা শুকিয়ে আসছে। এই বেয়াদব্বে, তোমার নাম কি? আমি চুপ করে রইলাম। উনি আমাকে ধমকে আবার জিজ্ঞেস করলেন, কি বলছি কানে যাচ্ছে না? আরশি। তো মিস আরশি, তুমি ছেলেটার গায়ে হাত তুলছো কেন? এই ছেলেটা আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করেছিল। কেমন বেয়াদবি? উনি আমাকে জোর করে আই লাভ ইউ বলতে বলেছে, আর উনি নাকি আমাকে বিয়ে করতে চায়। আদ্র রাগী চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উনি জিজ্ঞেস করলেন, আরশি যা বলছে তা সত্যি? জি ভাইয়া। তাহলে তুই আমার কাছে বিচার চাইতে আসছিস কেন? ভাইয়া, এই মেয়ে আমাকে চর বসিয়ে দিয়েছে, আর আপনি বিচার করবেন না? তো তুই কি করছিস? তুই মেয়েটাকে গিয়ে এসব বলেছিস কেন? বেয়াদবি করেছিস কেন? আমাদের ভার্সিটিতে তো এসব হয়ই। আদ্র উঠে দাঁড়ালো, ছেলেটার কাছে গিয়ে একটা থাপ্পড় মেরে ওকে চলে যেতে পড়লো। রুম থেকে সবাইকে বের করে দিল। তারপর আমার সামনে আমার চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল। আমাকে বলল, ভবিষ্যতে তোমার নামে যাতে আর কোনো কমপ্লেন না আসে, আজ তোমাকে হেল্প করলাম, যেটা অন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে করি না। মাইন্ড ইট। আমি চলে আসলাম। বাবা, মনে হচ্ছিল আজ আমি শেষ। ক্লাসে চলে গেলাম। একটা ক্লাস অলরেডি মিস হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটাও ভুলে গেলাম। ভার্সিটি ছুটি হওয়ার পর শুনশান রাস্তা ধরে হেঁটে ফিরছিলাম আমি। দুপুরে গরম বাতাস বইছে। আমি রাস্তা বাঁক নিয়ে আর একটু এগোতেই হঠাৎ একটা ছেলের গাড়ি প্রায় আমার উপরে উঠে যাচ্ছিল। ছেলেটা গাড়িটা থামিয়ে হুড়মুড়িয়ে আমার সামনে এসে দাঁড়ায়। ছেলেটার দিকে তাকালাম। অসম্ভব সুন্দর একটা ছেলে। কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না আমি। তারপর হঠাৎ মনে পড়লো, আর এটা তো ভার্সিটি সেই বড় ভাইয়াটা। আমার উপর আরেকটু হলেই গাড়ি উঠিয়ে দিয়েছিল। এবার আর আমি চুপ থাকতে পারলাম না। বিস্ময় ভাব কাটিয়ে বললাম, এই যে ভাইয়া, এসব কি হচ্ছে? দেখে গাড়ি চালাতে পারে না? কানা নাকি? ছেলেটা আমার দিকে তাকিয়ে রেগে ঠোঁট উল্টে বলল, রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে গাড়ির নিচে চাপাই পড়তে নিজের দোষ, আবার আমাকে চোখ রাঙাচ্ছ? বেশ করেছি, আমার যেখানে দিয়ে ইচ্ছে সেখান দিয়ে যাব, আপনি দেখে চালালেই হলো। বলতেই আদ্র আমার হাত চেপে ধরল। আমি হাত নড়চড় করতে লাগলাম, যার ফলে ওনার হাত ফসকে আমি পড়ে গেলাম মাটিতে। প্রচণ্ড ব্যথা পেলাম কোমরে। আমার সাথে বেয়াদবি করলে এমনই হবে, গট ইট? আমি আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। দাঁড়িয়ে রেগে বললাম, মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় জানেন না? একটা অভদ্র লোক। তুমি ভদ্র? নিজে অভদ্রতা করে বেড়াও, আবার বড় বড় কথা। তোমাকে দেখে নেব, বেয়াদব মেয়ে। আমি ওনার রাগ সম্পর্কে আজ ক্লাসেই শুনেছিলাম, সেজন্য ওনাকে এক অদ্ভুত কারণে আমার পছন্দ নয়। দেখতে যত সুন্দর ততই বদমেজাজি লোক। আমি এখন কি বলবো ঠিক বুঝতে পারছি না। উনি যদি আমার সাথে খারাপ কিছু করে তখন? হ্যালো মিস, এখন কথা উড়ে গেল কেন? বেশ পকপক করছিলে তো। আমি যে আজ তোমাকে হেল্প করলাম সেটা মনে নেই? এখন আমার সাথে মিসবিহেভ করেছো, সো ক্ষতিপূরণ দিতে হবে। জি ভাইয়া, কি ক্ষতিপূরণ দিব? এই তুমি কাকে ভাই বলছো? স্যার বলো, ক্ষমা চাও। রিডিকিউলাস। জি স্যার, সরি, কিন্তু কি ক্ষতিপূরণ দিব স্যার? উনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এখন নিব না ক্ষতিপূরণ, আমার যখন ইচ্ছা তখন নেব, সো বি রেডি। জি। তাহলে আর আমার সাথে মতো দুঃসাহস দেখাবে না স্যার। গুড গার্ল। কোমর ব্যথাটা কিছুটা কমেছে। নিজের কাপড় ঠিক করছি আর ভাবছি এক দৌড়েই রাস্তা পার হয়ে যাব, কিন্তু না, হঠাৎ একটা মেয়ে, সম্ভবত আদ্র লোকটার বান্ধবী, এসে ঠাস করে আমার গালে চড় মেরে বসলো আর চেঁচিয়ে বলল, এই ফকিন্নির মতো মেয়েটা তোমার সাথে, আর তুমি তা টলারেট করলে আদ্র? তারপর আমার দিকে তাকিয়ে আমার হাত মুচড়ে ধরে বলল, খুব শখ না?
খুব শখ আদ্রর সাথে ঢলাঢলি করার। বলেই আমাকে আরেকটা চর মারতে গেলেই আদ্র স্যার ওনার হাত ধরে ফেললেন। মেয়েটার গালে রেগে একটা চর বসিয়ে দিয়ে বলল, 3 ঘন্টা তুমি আমার টাইম ওয়েস্ট করেছো ফারিন। তোমার জন্য আজ আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে, আর তুমি ফুর্তি করে এসে এখানে অন্যের গায়ে হাত তুলছো। ড্যাম ইট। আমি চিনতে পারলাম উনি সুপার মডেল ফারিন। বিভিন্ন কুকীর্তি রয়েছে ওনার নামে। একদম বেয়াদব একটা মেয়ে, কিন্তু এই বেয়াদব মেয়েটা আমাকে শুধু শুধু চর মারলো ভেবে আমার প্রচণ্ড রাগ হলো। আমিও গিয়ে ঠাস করে চর মারলাম ওকে। নিজের দোষ দেখিস আগে, তারপর আমার সাথে লাগতে আসিস, নোংরা মেয়ে। ফারিন আদ্র স্যারের হাতে মার খেয়ে ন্যাকা কান্না করছিল। আমি থাপ্পড় দেয় জ্বলন্ত চোখে আমার দিকে তাকালো। আমি বললাম, কি হ্যাঁ কি নিজেকে খুব সুন্দরী ভাবিস না? তোর ভূতের মতন চোখ দুটো দিয়ে অন্য কারোর দিকে এই নোংরা চোখে তাকাস, নোংরা মেয়ে কোথাকার। এই আরশির সাথে লাগতে আসলে তোর চোখ উপড়ে ফেলতে আমি দ্বিতীয়বার ভাববো না। গট ইট। আদ্র বেবি, তুমি মারলে? আমি কিছু মনে করিনি, কিন্তু এই মিডল ক্লাস ফকিন্নিটা আমার সাথে কি রুট ব্যবহার করছে তুমি দেখতে পারছো না? আমি কি বলবো, তোমার দোষেই তুমি এসব কথা শুনছো, তাই আমাকে এসবের মধ্যে জড়াবে না। মাইন্ড ইট। আমার সারা গায়ে রক্ত টকবক করে ফুটছে। তখন চেঁচিয়ে বললাম, ও মেকআপ সুন্দরী, শুনে রাখ, আমরা কাজ করে খেটে খাই, তোর মতো নোংরা না। ছেলে দেখলেই লাফিয়ে পড়িস। তোর এই কাহিনী কি আমরা জানি না ভেবেছিস? নোংরা নোংরি। বলেই দেখি একজন লোক মোবাইলে এসব ভিডিও করছে। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, এক দৌড়ে ওখান থেকে চলে আসলাম। আল্লাহ বাঁচাও, কি না কি হয়ে যায়। হোস্টেলে পৌঁছে দম নিলাম। সন্ধ্যায় ফেসবুকে ঢুকতেই দেখলাম কে যেন আমার একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিও অন করে দেখি দুপুরের সেই ফারিনের সাথে আমার ঝগড়া করার ভিডিও অলরেডি ভাইরাল। ক্যাপশনে লেখা, সুপার মডেল ফারিনের সাথে কি দুর্ব্যবহার করলো দেখুন। আমি বোকার মতো বসে বসে ভিডিও দেখছি। আল্লাহ, আমি ভাইরাল! এখন কি হবে? কেন গেলাম রাগের বশে এই মেয়ের সাথে উল্টাপাল্টা কথা বলতে? অনেকক্ষণ কাঁদলাম। বান্ধবীরা সবাই ফোন দিচ্ছে, সবাই ফারিনের সাথে হওয়া ঝামেলার বিষয়ে জানতে চাচ্ছে। আমি ফোন বন্ধ করে বসে আছি। কেউ তো আর আসল সত্যিটা জানে না কোন পরিস্থিতিতে আমি এসব করেছি। রাতের বেলা ঘুমের মধ্যে টের পেলাম কে যেন গাল ছুঁয়ে দিচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ছিটিয়ে রইলাম, চোখটা খোলার সাহসও হলো না। গভীর ঘুমে একসময় তলিয়ে গেলাম। পরের দিন খুব ভোরে মোবাইল ফোনের দিকে বিরক্তিকর শব্দে আমার ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে হাতের কাছে থাকা ফোনটা রিসিভ করে কানে লাগাতেই ওপাশ থেকে একটা ছেলের গলা শুনতে পেলাম। ছেলেটার গলার স্বর খুব পরিষ্কার, আমাকে তো উদ্দেশ্য করে বলছে, তুমি ঘুমিয়ে থাকলে এত মায়াবী লাগে কেন? আর বেশিক্ষণ ঘুমিও না, নইলে হার্টের পেশেন্ট হয়ে বিয়ের আগেই মরে যাব। এটুকু বলেই খট করে ফোনটা কেটে দিল। ততক্ষণে আমি বিছানায় উঠে বসেছি। আমি কিছু বলার সুযোগই পেলাম না অজানা ব্যক্তিটাকে। কাল রাতের ঘটনাটা মনে পড়তেই আমার সন্দেহ হলো, তাহলে কি কাল রাতে সত্যিই কেউ আমার কাছে এসেছিল? বা ফোনের লোকটা কি রাতের লোকটাই? হোস্টেলে আমি আর শেফা থাকি একটা রুমে, কিন্তু শেফা তো ওর বাসায় গিয়েছে, আর আমি কাল দরজা জানলা বন্ধ করে একাই ঘরে ঘুমিয়েছি। তাহলে রাতের বেলা কে আসবে এখানে? শেফার কোনো প্রেমিক হয়তো আমাকে শেফা মনে করে এসব করেছে। ভাবতেই বারান্দার দিকে চোখ পড়লো। বারান্দার দরজা খোলা, সেখান দিয়ে খুব বেশি কঠিন নয় কোনো ছেলের পক্ষে আসা যাওয়া করাটা। দোতলা টপকে আসাটা খুব সহজ। তাহলে কি বারান্দা দিয়ে রাতে কেউ এসেছিল? বাসের জানালা দিয়ে মৃদুমন্দ বাতাস বইছে। বাইরের কোলাহল সব কিছু কেমন অদ্ভুত দপদপানিতে পরিণত হচ্ছে। খারাপ লাগছিল না শব্দটা, নেশা নেশা ভাব। ভার্সিটিতে যাচ্ছি আমি, শেফার বাসা থেকে ঘুরে এসেছি। ওকে জিজ্ঞেস করতে গেছিলাম ওর এমন কোনো ছেলে বন্ধু আছে কিনা যে এমন করতে পারে, কিন্তু না, আমাকে পরিষ্কার জানালো ওর কোনো কালেরই কোনো ছেলে বন্ধু ছিল না, আর না কোনো গোপন প্রেমী। আর এসব শুনে বেচারি ভয়ই আধমরা। তবে কি আমারই কোনো প্রেমিক? কিন্তু কিভাবে? আমাকে কোনো ছেলে কখনো এমন প্রপোজাল বা ইঙ্গিত দেয়নি যে আমাকে ভালোবাসে। আর ভার্সিটিতে কালকে যেটা হয়েছিল সেটা নিশ্চয়ই গুন্ডা টাইপের ছেলেটা এমনিই করেছিল, সিরিয়াস নয়। ইস, আমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে। ছোটবেলা থেকে প্রত্যেক মানুষের কিছু আশা থাকে, চাওয়া পাওয়া থাকে। এই চাওয়া থেকে আমাদের মনে প্রবল ইচ্ছে জাগে। সময়ের সাথে নিজের ভবিষ্যতের
কথা ভেবে কিছু আশা চাওয়াকে জলাঞ্জলি দিয়ে কেউ টাকার জন্য, কেউ উচ্চশিক্ষার জন্য ইচ্ছেটাকে মেরে ফেলে। এগোতে হয় ভবিষ্যৎ সুন্দর করার জন্য। সেজন্য প্রেম টেমের বিষয়ে আমি সর্বদাই উদাসীন। এসব ভাবার সময় নেই আমার। তবে আমার সাথে যেসব অদ্ভুত কাণ্ড ঘটল তার রহস্যটা তো আমাকে জানতেই হবে। ভার্সিটিতে ঢুকতেই দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। কালকের ভাইরাল ভিডিওটার জন্য নিশ্চয়ই। কিন্তু এভাবে অট্টহাসি হাসতে হাসতে লুটোলুটি খাচ্ছে কেন? আমি করিডোর ধরে ক্লাসের দিকে যেতে লাগলাম। সামনে পড়ল কালকে সেই ছেলেমেয়েদের ক্রাশ আদ্র। আমাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে উনিও হাসতে লাগলেন। আমার বৃত্তি জ্বলে যাচ্ছে। উনি হাসতে হাসতে সাথে থাকা সেকেন্ড ইয়ারের একটা ছেলেকে জিজ্ঞেস করলেন, আজকাল কি ভার্সিটিটা জোকারে ভরে গিয়েছে নাকি নাইম? দেখ তো আমাদের সামনে কোনো মেয়ে জোকার দাঁড়িয়ে আছে নাকি? ওনার এই কথাটা আমার সহ্যের সীমা অতিক্রম করলো। সাথে সাথে আমি ঠাস করে ওনাকে একটা চড় মেরে বসলাম। এমনিতেই আছি এক ঝামেলায়, তার উপর সবাই আমাকে দেখে হাসছে আর উনি সরাসরি আমাকে জোকার বলে অপমান করলেন। আমি রেগে বললাম, আপনারা বড় লোকেরা শুধু মানুষের অপমান করতেই জানেন, তবে আমাকে এত আবলা ভাববেন না, ঠিক আছে? থাপ্পড়ের কথাটা মাথায় রাখবেন। যখন থেকে আপনার সাথে দেখা তখন থেকেই আমার সাথে সব খারাপ ঘটনা ঘটছে। আপনি আর আমার সামনে আসবেন না। উনি অবাক হয়ে রক্ত চক্ষু নিয়ে আমার দিকে তাকালেন। চড় খেয়ে ওনার গাল লাল হয়ে গিয়েছে। হয়তো উনি ভাবতে পারছেন না কাল স্যার বলে ডাকা মেয়েটা আজ সরাসরি ওনাকে থাপ্পড় মেরে বসলো। আশেপাশে কেউ না থাকায় কারোর দৃষ্টিতে পড়েনি। ওনাকে এক প্রকার অ্যাভয়েড করে আমি সামনে পা বাড়লাম। ক্লাসে ঢুকতেই আরও একবার সবার হাসির পাত্র হলাম। একটা মেয়ে এসে আমাকে বলল, তুমি 2 পায়ে 2 জুতো পরে এসেছো কেন? আবার জামার রং লাল, পাজামা কালো, ওড়না নীল কেন? আমি নিজের দিকে তাকিয়ে দেখি আসলেই তাই। এবার আমার নিজেকে দেখে নিজেই রাগ হচ্ছে। সত্যিই নিজেকে জোকার মনে হচ্ছে। নিজে জোকার সেজেছি তো, লোকে তো জোকার বলবেই। তো ওই আত্রের চটটা কি আমি এমনি এমনি নিলাম? ইস, কাজটা ঠিক হয়নি। ইউনিভার্সিটির একমাত্র বড় ভাই, তাও সাবেক ভিসির পুত্র, সে কি না আমার মতো নগণ্য একটা মেয়ের হাতে থাপ্পড় খেলো? এটা আমি হলে কখনোই মেনে নিতাম না। তাহলে এই ছেলেও নিশ্চয়ই মানবে না, রেগে গিয়ে না আবার আমাকে এখান থেকে বের করে দেয়। তার চেয়ে হোস্টেলে ফিরে যাওয়াটাই ভালো। এখন সবার হাসির পাত্রী হয়ে থাকতে পারবো না। আবার লোকটার সামনে পড়ে গেলে লোকটা না জানি কি করে বসে। এসব সাতপাত ভেবে শেষমেশ ঠিক করলাম আমি হোস্টেলে চলে যাই। সেই বেয়ে নামছি, আশেপাশে কেউ নেই। 4 তলা থেকে দোতলায় নামতেই কে যেন পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে 2 চোখ বেঁধে আমাকে একটা ফাঁকা ক্লাসে নিয়ে গেল। আমি তো ভয়ে শেষ। আমাকে কি কেউ কিডন্যাপ করলো নাকি? ভাবতেই দরজা বন্ধ করার শব্দ পেলাম। তারপরে বিকট একটা শব্দ পেলাম, কেউ হয়তো লাথি দিয়ে কিছু ভেঙে ফেলছে। আমার আত্মা উড়ে গেল। হাত আর চোখ বাধা থাকায় সামনের ব্যক্তিটাকে দেখতে পারছি না। আমি ভয়ে ভয়ে বললাম, কে 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 আপনি? আমার চোখ বেঁধে রেখেছেন কেন? কেউ এসে আমার চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ পরে চোখ খোলা পেয়ে মিটমিট করে তাকিয়ে আলোটার চোখে শুয়ে নিয়ে সামনে তাকিয়ে দেখলাম আদ্র। আমার গায়ে হাত দিয়ে বড় ভুল করেছো তুমি। এবার তুমি দেখবে আমি কে এবং কি কি করতে পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি কি 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 করেছি স্যার? স্যার? বাহ, কালকে তোমাকে ওয়ার্ন করার পরেও তুমি আজ আমার সাথে রুড বিহেভ করেছো। এখন আবার স্যার বলছো? থাপ্পড় মারার সময় মনে ছিল না? আমি খুব দুঃখিত স্যার। তোমার দুঃখ তোমার কাছেই রাখো। আমাকে ছেড়ে দিন ভাই, প্লিজ। উনি আবারও আমার দিকে রেগে তাকালেন, বললেন, শুনো, আমাকে ভাই বলবে না। আমি তোমার সিনিয়র বলে কি আমাকে তোমার ভাই বানিয়ে ফেলতে হবে? ড্যাম ইট। ভাই বললে কি সমস্যা? স্যার তো আপনি নন, তাহলে স্যার বলবো কেন? আমার এ কথা যেন আগুনে ঘি ঢালার মতো হলো। উনি রেগে আমার সামনে বেঞ্চটাতে লাথি মেরে আমার গলা চেপে ধরলেন, আমাকে দেয়ালের সাথে চেপে ধরলেন। আর একবার ভাই বললে ডিরেক্ট খুন করে ফেলবো। আমি এবার জোরে কেঁদে উঠলাম। প্রচুর ভয় পেলাম। মনে মনে ভাবছি, ভার্সিটির ভিসির পুত্র বলে কি উনি সাধারণ স্টুডেন্টদের সাথে এমন করবেন? ভার্সিটিটা কি ওনার বাবার নিজের সম্পত্তি? আর আমাকে যেভাবে তুলে এনেছে মনে হচ্ছে আমি সরকারি সম্পত্তি। আমাকে আটকে রাখা যায়, খুন করার হুমকি দেওয়া যায়, সব করা যায়। কানে কথা গেল মিস আরশি, নাকি অন্য কিছু করব? কানে এবং মনে কথা ঢোকানোর জন্য? ও অন্য কি কিছু করবেন মানে? এই,
একদম ন্যাকা কান্না কেঁদে চোখের পানি নষ্ট করবে না। চোখের পানি বাঁচিয়ে রাখো, কারণ এরপর থেকে আমি তোমার সাথে যা যা করবো তা খুব ভয়ানক হবে। তখন তোমার এই সুন্দর চোখের পানিগুলো কাজে লাগবে, মিস আরশি। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। লোকটার কোনো বদমতলব নেই তো? আমার সাথে এরকম করার কোনো মানে আছে নাকি? রাগের মাথায় থাপ্পড় দিয়ে ক্ষমাও তো চেয়েছি, কিন্তু উনি বোধহয় ব্যাপারটা হজম করতে পারছে না। আসলে বড়লোকের ছেলে বলে কথা, তাদের মেজাজ আলাদাই। তারপর ভার্সিটিতে ওনার আলাদা পাওয়ার আছে, যেটা বাপের নাম বিক্রি করে নয়, নিজের যোগ্যতা দিয়ে অর্জন করেছেন। তাই সবাই সমীহ করে চলে ওনাকে। কিন্তু আমি এখন কি করব? উপস্থিত বুদ্ধি আমার কখনোই কাজে লাগে না। সে চেষ্টা করেও এখন আমার পক্ষে সম্ভব নয়। তাই অসহায়ের মতো এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। উনি আমার সামনে একটা চেয়ার তুলে এনে বললেন, আমি ফ্লোরে গুটিসুটি মেরে বসে আছি, কাঁদছি না, কারণ চোখ থেকে এক ফোঁটা পানি পড়ার আগেই উনি ধমকে ওঠেন বারবার। আমি কান্না করার সময় একবারও আমার মুখের দিকে তাকাননি, অন্যদিকে তাকিয়ে শক্ত গলায় বললেন, চোখের পানি মুছো, না হলে ফল ভালো হবে না। শাস্তি তো শুরুই হয়নি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, কিসের শাস্তি? আমি তোমাকে বলতে বাধ্য নই। আপনি কি আমাকে মারবেন? তোমার কি আমাকে বাচ্চা মনে হচ্ছে? শুনে রাখো, আমি মেয়েদের গায়ে হাত দেই না। তাছাড়া তোমাকে কিভাবে টর্চার করব সেটা আমার ভাবা হয়ে গিয়েছে। আমি তো ক্ষমা চাইলাম আপনার কাছে, সরি বললাম তো, তাহলে এরকম কেন করছেন? সরি মাই ফুট। তুমি আমাকে থাপ্পড় মারবে আর আমি আদ্র চুপচাপ বসে থাকবো, তাই না? তাহলে বলবো তুমি আমাকে এখনো ঠিক চিনতে পারোনি। আমি নীরবে কেঁদে উঠলাম। চোখ থেকে দুফোঁটা পানি বের হয়ে আসলো। ওনার লক্ষ্যে আমি ওনা দিয়ে মুছে নিলাম। হাত পাগুলো বাঁধা নয়, ইচ্ছে করলেই আমি পালাতে পারি, কিন্তু আব্রাহাম আদ্র এতটাও বোকা নন। তাই ক্লাসের দরজা ভেতর থেকে তালা দিয়ে চাবি নিজের কাছে রেখে দিয়েছেন। চুপচাপ অনেকক্ষণ বসে রইলাম। উনিও বাইরের দিকে তাকিয়ে আছেন। জানালা দিয়ে গলে আসা হিম বাতাস বারবার আমার গায়ে কাটা দিচ্ছিল। একটা ছেলের সাথে এরকম রুমে একা আছি আমি। ছি, কেউ জানতে পারলে কি হবে আমি ভাবছি। সবাই আমাকেই খারাপ ভাবে। এভাবেই প্রায় বেশ কিছুক্ষণ কেটে গেল। সন্ধ্যা নেমে আসছে বোধহয়, তাহলে তো ভার্সিটিও ছুটি হয়ে গিয়েছে। আমার হঠাৎ হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমার মাথা ঘুরছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। প্রচুর পানি খেতে ইচ্ছে করছে। উনি এক মনে মোবাইল টিপাটিপি করছে। নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলার আগে আমি কোনো মতে বললাম, শুনছেন? শুনছি। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমাকে হোস্টেলে যেতে দিন। সেটা আজ আর হয়ে উঠছে না। আমার সঙ্গে এরকম করে আপনার লাভটা কি? তোমাকে শাস্তি না দিতে পারলে আমি আজ রাতে ঘুমাতেই পারবো না, বুঝলে? আমাকে কেউ এভাবে অপমান করে শান্তিতে ঘুমাবে, তা এই আদ্র কখনোই টলারেট করতে পারবে না। আমি আর কিছু শুনতে পেলাম না। হঠাৎ লোডশেডিং হলো। গাঢ় অন্ধকারে ঢাকা পড়ে গেল ক্লাসটা। ঢেকে গেল আমার সামনে থাকা লোকটা। আমি দুর্বল গলায় একটা আত্মচিৎকার দিয়ে উঠলাম। অন্ধকারে আমার ফোবিয়া আছে, অন্ধকার সহ্য হয় না। আত্র চমকে উঠে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমার দিকে তাকালো। গাঢ় অন্ধকারে ওনাকে আমি মনে মনে আত্মার সাথে তুলনা করছি। বাতাসে ওনার চুল কপালে পড়ে অর্ধেক মুখ ঢেকে একটা ভয়ঙ্কর প্রতিবিম্ব দেয়ালে ফুটে উঠেছে, যদিও উনি দেখতে মোটেও ভয়ঙ্কর নন। আমি ঠক ঠক করে কাঁপছি। আদ্র আমাকে এভাবে কাঁপতে দেখে অবাক চোখে তাকালো। আমার কাছে এসে হাঁটু গেড়ে ফ্লোরে বসে আমার গালে হাত রেখে পড়ল, কি হয়েছে তোমার, এই মেয়ে? আমি উত্তর দিলাম না। উনি আবারও উদ্বিগ্ন হয়ে বললেন, এই আরশি, এই তুমি এভাবে কাঁপছো কেন? আমি এবার কাঁপতে থাকা হাতটা দেয়ালের দিকে উঠিয়ে দেখালাম। উনি পেছনে ঘুরে দেখলেন। আমি অস্পষ্ট গলায় বললাম, ওখানে কেউ আছে। উনি হয়তো বুঝতে পারলেন আমি কিছু একটা দেখে ভয় পাচ্ছি, তাই উনি আমাকে বললেন, ওখানে কিছু নেই আরশি। আছে। কেউ নেই, আমি আর তুমি ছাড়া। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমার মাথা ব্যথা হয়ে গিয়েছে, সামনে তাকানোর সাহস হচ্ছে না। আমি ভয় কেঁদে দিলাম। দুটো চোখ বন্ধ করে বললাম, আপনি কে? আপনি নিশ্চয় অন্য কেউ। আমাকে প্লিজ প্লিজ ভয় দেখাবেন না, আমাকে ছেড়ে দিন। আমি যখন ভয়ের চূড়ান্ত পর্যায়ে
ওনাকে এসব উল্টাপাল্টা বলছি তখন উনি আমাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। আমার মাথায় হাত বুলিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে কিছু হয়নি, আমি যাতে ভয় না পাই। কিন্তু আমি নাছোড় বান্দা, এক নাগারে এসব বলেই যাচ্ছি। আমার চোখের পানি ওনার পাঞ্জাবি ভিজিয়ে দিচ্ছিল। ওনার বুকে মাথা রেখে আমি যেন ওনার হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছি। হৃদয় স্পন্দনের শব্দটা খুব জোরে কানে বাজতে লাগলো। তারপর হঠাৎ পিনপতন নীরবতা গ্রাস করলো অন্ধকার ওই ক্লাসরুমটাতে। আমি ধীরে ধীরে জ্ঞান হারাতে লাগলাম। জ্ঞান হারানোর আগে শুধু বলতে লাগলাম, পানি পানি খাবো। এরপর আমার আর কিছু মনে নেই। রোদের ঝিকঝিক আলো যখন আমার মুখটার উপর ছুরির মতো ধারালো আলো ফেললো, ঠিক তখনই আমার জ্ঞান ফিরল। মাথাটা ভার হয়ে আছে, আশেপাশের চোখ মেললাম, কিন্তু যা আমি দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি অচেনা এক রুমে, অচেনা কোনো বিছানায় শুয়ে আছি। লাফ দিয়ে উঠে বসলাম। আমি এখানে এসেছি কীভাবে? সব কিছু মনে করার চেষ্টা করলাম, কিন্তু এইটুকু, ইউনিভার্সিটির অন্ধকার রুমে আমি আদ্রের সাথে, আদ্রের বুকে। এরপর আমার কোনো কিছুই আর মনে আসছে না। আমাকে এখানে আনলো কে? আমার সাথে কি কেউ খারাপ কিছু করেছে? মনে হতেই চমকে উঠলাম। নিজের দিকে তাকিয়ে দেখলাম, না, সব তো ঠিকই আছে। অতিরিক্ত ঘুমানোর ফলে মুখ চোখ ফোলা ফোলা লাগছে। এসব ভেবে ভেবে অবাক হচ্ছি আর নখ কামড়াচ্ছি। ঠিক তখনই ক্যাচ ক্যাচ শব্দ করে রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো আদ্র। আমাকে এভাবে বিছানায় বসে থাকতে দেখে গম্ভীর গলায় বলল, ঘুম ভাঙলো? আমি চুপ করে আছি। এখন কেমন লাগছে তোমার? আমি এবারও চুপ। উনি এবারও রেগে বললেন, এই বিয়াতব মেয়ে, কি বলছি কানে যাচ্ছে না? নাকি কালকের মতো টাইট দেব? আমি এবার চুপ থাকতে পারলাম না। ভয়ে ভয়ে বিছানার এক কোনায় গিয়ে বসে জিজ্ঞেস করলাম, আমাকে এখানে কেন নিয়ে এসছেন আপনি? উনি কপাল কুঁচকে তাকালেন, পরনের পাঞ্জাবির হাতাটা ফোল্ড করতে করতে বললেন, তোমার সামনে যেহেতু আমাকে দেখতে পাচ্ছ, তার মানে আমি সব করেছি। সব করেছেন মানে? আপনি আমার অসহায়ত্বের এভাবে সুযোগ নিলেন? ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি কিছু ভুল শুনছেন বা আমার কথাটা উনি বিশ্বাস করতে পারছেন না। উনি জোর গলায় চিল্লিয়ে বললেন, তোমার মাথায় এসব কি উল্টাপাল্টা চিন্তা আসে? আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? আর তুমি কি প্রস্টিটিউট? এভাবে কথা বলা দেখে সবাই কিন্তু তোমাকে প্রস্টিটিউট ভাববে। তোমার আর আমার মধ্যে কি হচ্ছে জানতে চাও? ওয়েট, বলছি। কাল রাতে আমি আর তুমি। আমি কানে দুহাত চেপে ধরে বললাম, আল্লাহর রাস্তে আপনি চুপ করুন। উনি সোফায় পায়ের উপর পা তুলে বসে কফিতে চুমুক দিতে দিতে বললেন, তোমাকে শুনতে হবে আরশি। কাল রাতে তুমি যা পাগলামোটাই না করলে, আমাকে তো ছাড়তেই চাইছিলে না। আরশি চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকালো। শুনতে চাচ্ছ না কি ঘটনাটা? অবশ্য তুমি শুনতে চাইলে আমি মানা করব না। না না, আপনাকে আর কিছু বলতে হবে না। ওকে, না শুনতে চাইলে থাক। এসব কাউকে না বলাই ভালো। তখন আরশি মনে মনে ভাবছে, কি এমন হয়েছে যে উনি এমন করছেন? ওনার হাবভাব দেখে মনে হচ্ছে এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। যাই হোক, খারাপ কিছু না হলেই হলো। আমার শাস্তি কি শেষ হয়েছে নাকি আরও কিছু বাকি আছে? আদ্র আরশির দিকে তাকালো। বাহ, শাস্তি পাওয়ার জন্য এত উতলা? এমন হতে দেখিনি কাউকে। এখানে উতলা হওয়ার কি দেখলেন? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। আদ্র অবাক হওয়ার ভান করে সন্দেহ নিয়ে আরশির দিকে তাকালো। তুমি কি আমার প্রেমে টেমে পড়ে গেছো নাকি মেয়ে? এমন ভাবে কথা বলছো, আমার তো তাই মনে হচ্ছে। আরশি বিরক্ত হয়ে বলল, মোটেও না। আপনার মতো কিডন্যাপারের সাথে প্রেমে হাবুডুবু খাওয়ার ইচ্ছা আমার নেই। আমি কিডন্যাপার? আরশি ভয় পেলেও উত্তর দিল না, উল্টো দিকে ঘুরে আল্লাহ আল্লাহ করছে। আদ্র আর কিছু বলল না, কাকে যেন ফোন দিল, কিছু বলে রেখে দিল। একটু পরে একটা মহিলা নাস্তা নিয়ে আসলো। আদ্র মহিলাকে আরশির দিকে ইশারা করলো। আরশি অবাক হয়ে তাকাতেই মহিলাটি ট্রেটা আরশির সামনে রেখে বলে দ্রুত বেরিয়ে গেল। আরশি আদ্রকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এগুলো? আদ্র ভাবলিশহীনভাবে বলল, খেয়ে নাও, কাল থেকে তো কিছুই খাওনি। খাবো না। খাবো না মানে? খাবো না মানে খাবো না। কেন খাবে না? খিদে নেই। তাছাড়া অচেনা অজানা মানুষের দেয়া খাবার আমি খাই না। কাল থেকে না খেয়ে আছো, বলছো খিদে পাইনি? এই তুমি কি পাগল? না খেয়ে এতক্ষণ থাকছো কিভাবে? হোস্টেলে থাকি, কোনো সময় 3-4 দিনও না খেয়ে থাকতে হয়েছে। এখন এসব অভ্যাস হয়ে গিয়েছে।
ক্যান্টিনে থাকতে না খেয়ে থাকো? মানে বুঝলাম না। আপনি এসব বাদ দিন, আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ, আমার অনেক কাজ আছে। আগে খেয়ে নাও, তারপর যাওয়ার কথাটা ভেবে দেখব। তার মানে আমার শাস্তি শেষ? আমি কখন বললাম শাস্তি শেষ? শাস্তি তো দেইনি তোমাকে, জাস্ট ট্রেলার দেখালাম। তোমার শাস্তিটা আমি ঠিক করব, বুঝলে? সো বেশি কথা না বলে জলদি খাবার শেষ করো। আরশির মনটা আবারও কো ডাকা শুরু করলো। নিঃশব্দে খেতে লাগলো আরশি। খাবারটা কেমন নিঃস্বাদ লাগছে। এটাকে নাকি স্যুপ বলে। আরশি কখনো স্যুপ খায়নি, যার ফলে স্মেলটাও সহ্য হচ্ছে না, তাও গিলতে লাগলো। আরশির খাওয়া শেষ হতেই আদ্র বলল, সো রেডি? কি রেডি? তুমি না হোস্টেলে ফিরতে চাও? ও চলুন। আচ্ছা শোনো, তুমি না আর জোকার সেজে ভার্সিটিতে এসো না। আপনাকে আর বলতে হবে না। তারপর আরশি ওই রুম থেকে আদ্রর পেছন পেছন বের হলো। তারপর আরশির চক্ষু চড়ক গাছ। কি সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি, চারদিক যেন আলোতে ঝলমল করছে। আরশি হা করে তাকিয়ে রইল, কারণ এত সুন্দর বাড়ি এর আগে আরশি আর কখনো দেখেনি। আদ্র পেছনে ঘুরে দেখে আরশি হা করে বাড়ির দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, হা করে তাকিয়ে আছো কেন? আরশি থতমত খেয়ে বলল, না না কিছু না। এখন কি আমার সাথে যাবেন মিস আরশি বেগম, নাকি এভাবে হা করে তাকিয়ে থাকবেন? আরশি তাড়াহুড়ো করে বলল, না না চলুন, আমি আসছি তো। জি চলুন, আর আমাকে উদ্ধার করেন। এটা কি আপনার বাড়ি? আমার নয়তো কি অন্য কারো বাড়ি নাকি? আজব। ও, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল ওনার বাসার সবাই কোথায়। কাউকেই তো দেখলাম না আশেপাশে। কেউ কেউ বাসায় থাকে না, তাহলে ওনার বাবা মানে মিসিস স্যার বা ওনার স্ত্রী বা কোথায়? আরশি এসব ভাবতে ভাবতে বাসার বাইরে চলে আসলো। উই উইল হ্যাভ টু হারি, লেটস গো। আপনার যেতে হবে না স্যার, আমি একাই যেতে পারবো। আদ্র সন্দেহী চোখে তাকালো। তাই নাকি? জি। কিন্তু তা তো হচ্ছে না। তোমাকে আমি নিয়ে এসেছি, আমি ছেড়ে আসবো? আপনার যাওয়ার দরকার নেই, আমি পারবো স্যার। আমার মুখের উপর কথা বলা আমি পছন্দ করি না। চুপচাপ গাড়িতে উঠে বসো। কিন্তু আদ্র আবারও রেগে গেল। গাড়ির জানালার পাশে একটা ঘষে দিয়ে বলল, ইউ ব্লাডি গার্ল, জাস্ট স্টপ ইট। আরশি ভয়ে ভয়ে বলল, কোথায় বসবো স্যার? ড্রাইভিং সিটের পাশে। আদ্র দরজা খুলে দিল। আরশি তাড়াহুড়ো করে বসলো। বাবারে, কার পাল্লে পড়লাম! সোজা সাপটা কথাকেও পেঁচিয়ে ঘুরিয়ে ক্যাচাল করে প্যাচাল মেরে দিলেন। আদ্র ড্রাইভিং সিটে বসলো। আরশি একেবারে জানালার পাশে সিটিয়ে বসলো। আদ্র ধমক দিয়ে বলল, এদিকে সরে বসো আর সিট বেল্ট পরে নাও। আরশি একটু সরে এদিকে বসলো, কিন্তু সিট বেল্ট নামক জিনিসটাকে কিছুতেই আটকাতে পারল না। অসহায় চোখে আদ্রর দিকে তাকাতেই বলল, আমি দেখিয়ে দিচ্ছি। না না লাগবে না। আদ্র চোয়াল শক্ত করে আরশির দিকে তাকালো। চোখে সানগ্লাস পরে সোজা হয়ে পিঠ ঠেকিয়ে বসলো। আমি মেয়েদের গায়ে হাত দেই না, একবার আজ করেছি। আমি আমার নিজের বেল্ট লাগাচ্ছি, তুমি সেইভাবে ট্রাই করো মেয়ে। আরশি মাথা নাড়ালো। আদ্রর এই কথাটা আরশির কাছে হঠাৎ পছন্দ হয়ে গেল। যাই হোক, ওনাকে দেখে দেখে সিট বেল্ট পরাটা শিখে নিলাম। তারপর আদ্র ড্রাইভ করতে শুরু করলো। দুজনেই চুপচাপ। প্রায় আধা ঘন্টা পর গাড়ি আরশির হোস্টেলের সামনে এসে থামলো। আর আরশি প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ির দরজা খুলে এক দৌড়ে পগার পার। পেছনে ফিরেও তাকালো না। আপদ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। একটা বিষাদময় ঘটনার আপাতত এখানেই ইতি ঘটল। হোস্টেলে পৌঁছে সোজা ওয়াশরুমে ঢুকে গেল আরশি। একটা দারুণ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আরশি হঠাৎ দেখলো আরশির গলার কাছে একটা দাগ লাল টকটকে হয়ে আছে। ভালো করে খেয়াল করতেই দেখে এটা একটা কামড়ের দাগ। এটা তো সত্য দেওয়া কামড়ের দাগ। আরশি চমকে উঠল। গালের মধ্যেও একটা কামড়ের দাগ। আরশি এবার হতভম্ব। কে করলো আমার সাথে এই কাজ? আদ্র। কাল তো উনিই ছিলেন সারাক্ষণ আমার সাথে। তাহলে কি উনি আমাকে কি এই ঘটনায় উনি বলতে চেয়েছিলেন? না, আমার এবার ভয় হচ্ছে। উনি কি আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে খারাপ কিছু করেছে? তবে যে বড় মুখ করে উনি বলেছেন উনি মেয়েদের গায়ে হাত দেন না, উনি কি আমাকে তবে মিথ্যে কথা বলেছিলেন? উনি একটা মিথ্যেবাদী।
আমি ভাবতে পারছি না আমার পায়ের তলার মাটি সরে গেল। থাপ্পড়ের প্রতিশোধ এভাবে নিলেন। আমি ওনাকে যতই অপছন্দ করি না কেন একটু বিশ্বাস করেছিলাম, কিন্তু সব ছেলের মতো উনিও সুযোগের সদ্ব্যবহার করে আমার এত বড় সর্বনাশ করে দাঁড়ালেন। আরশি চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু আরশির কান্না চার দেয়ালের ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে তার কাছে ফিরে এলো। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আসলে হোস্টেলে থেকে পড়াশোনা করাটা অনেক রিস্কের। কে যেন আমাকে বলেছিল, মনে পড়ছে না। কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়ল আরশি। ভার্সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এসব দেখে আর কোথাও যাওয়ার জন্য সাহস বা শক্তি কোনোটাই পেল না। হোস্টেলের সেই অগোছালো গুমুট ঘরটাতে মরার মতো ঘুমিয়ে রইল। বিকেলের দিকে ঘুমটা ছুটে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে কামড়ের দাগগুলো দগদগে ঘায়ের মতো লাল হয়ে গিয়েছে। একটা দীর্ঘ শ্বাস ফেলে স্টোভে ভাতের হাঁড়ি চড়ালো। একটা ডিমের অমলেট তৈরি করে খেয়ে খিদে মেটালো আরশি। হোস্টেল বলতে একটা বাসা, খুব ছোট্ট পুরনো দিনের দোতলা একটা বাসাতে আমি আর শেফা একটা রুমে থাকি। শেফার বাসা ভার্সিটি থেকে একটু দূরে হয় আমার সঙ্গে থাকে। আর দোতলায় বাসার মালিক মানে একটা বুড়ো মহিলা থাকে। আমরা ওনাকে দাদি ডাকি। ওনার ছেলেমেয়েরা সবাই বড় বড় চাকরি করে। সবাই এই বাসাতেই একসাথে থাকে। খুব ভালো একটা পরিবার। যাই হোক, এক একটা রুমের ভেতরে দম বন্ধ লাগছিল, তাই মোবাইল নিয়ে একটু বসলাম। কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। এমন সময় শেফার ফোন এলো। আমি রিসিভ করতেই বলে উঠল, এই গাধি, কই তুই? বাসায় কেন? আজ আসলি না কেন? কোথায়? ভার্সিটিতে। আমি তো বাসা থেকে এসেছিলাম, ভাবলাম তুইও আসবি, কিন্তু তুই তো এলিই না। ও, আমার শরীরটা ভালো লাগছিল না তাই আসিনি। কেন, কোনো কিছু হয়েছে? কি? কাল বাসন্তী উৎসবের প্রোগ্রাম আছে ভার্সিটিতে, আর আমাদের ওই পলিটিশিয়ান বড় ভাই উনি তোর খোঁজ করছিল। এই পলিটিশিয়ান লোকটা আবার কে? আমার ঠিক মনে পড়লো না। আমি শেফাকে জিজ্ঞেস করলাম, কোন বড় ভাই? তুই চিনিস না গাধি? আরে তুই বলবি তো, কত ভাইই তো আছে। আমার যিনি খোঁজ করছিল উনি কে? আদ্র ভাই, আই মিন তোকে ওই দিন বিচার করতে যে ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এই লোক আমার খোঁজ কেন করবে? আমাকে আবার কোনো নতুন শাস্তি দেওয়ার পায়তার করছে না তো উনি? কিরে শুনছিস? বল। তুই আজ এত চুপচাপ কেন? কথা বলতে কি ভালো লাগছে না? এই তুই কাজের কথা বল। ওই লোক আমাকে খুঁজছিল কেন? কিছু বলেছে তোকে? আসলে বাসন্তী উৎসবের সব দায়িত্ব তো ওনার উপরেই পড়েছে, তাই উনি সব স্টুডেন্টদের কাজ টাজ ভাগাভাগি করে দিয়েছেন। আর তোর কাজ হলো সব কিছুর হিসেব রাখা, ঠিকঠাক মতো ওনাকে পরে বুঝিয়ে দেওয়া। আমার কাছে সবার নামে লিস্ট দিয়ে দিয়েছেন। তুই কাল ওদের থেকে সব রসিদ জমা নিয়ে আদ্র ভাইকে হিসেব বুঝিয়ে দিবি। আমি ফোনে পাঠিয়ে দিচ্ছি ছবিগুলো। মানে আমি এসব করবো কেন? আমি কি জানি, আদ্র ভাই বলে দিয়েছে। আরশি বিরক্ত হয়ে ফোন রেখে দিতে যাবে, আর তখনই শেফা বলল, আসি শোন, বল। কাল সবাই বাসন্তী শাড়ি পরে আসবে, তুইও পরে আসিস। কিন্তু আমার তো এই রঙের শাড়ি নেই। কি বলিস? তাহলে কি পরবি? জানি না, লাল নীল যা আছে তাই পরবো, আর না হলে যা ইচ্ছে তাই পরবো। রাখি। বলেই ফোন রেখে দিল আরশি। এই ন্যাকামির মানে কি হয়? যার বাসন্তী শাড়ি নেই সে কি পরে যাবে? তার চিন্তা করলো না কেউ? যত সব। আজ রাতেও ঘুমানোর পর আমি কারোর হাতের ছোঁয়া পেলাম গালে, কপালে কারোর ঠোঁটের ছোঁয়া। আমি বুঝতে পেরেও উঠলাম না। এক ভয়ঙ্কর ভীতি আমাকে গ্রাস করলো। চোখ খোলার সাহসটাও করলাম না। তবে কিছুক্ষণ পর কারো অস্তিত্ব টের না পেয়ে আমি চোখ খুলে তাকালাম। কখনো ঘরের লাইট অফ করি না। সেই আলোতে চোখ খুলে দেখলাম একটা প্যাকেট রাখা, রুমে নেই কেউ। আমি ঝট করে উঠে দাঁড়ালাম। প্যাকেট খুলে হাতে নিয়ে দেখি একটা হলদে শাড়ি। কেউ কি করে জানলো আমার ঠিক এই শাড়িটাই দরকার? যাই হোক, কালকে শাড়ির ব্যবস্থাটা হয়ে গেল। অনেক খুশি হলো আরশি। পরের দিন যথাসময়ে রেডি হয়ে রওনা দিল ভার্সিটিতে। ভার্সিটিতে ঢুকলো শেফার সাথে, পরনে সেই হলুদ শাড়িটা। কিছুক্ষণ ঘোরাফেরা করে পানি খাওয়ার উদ্দেশ্যে ক্যান্টিনের দিকে যেতেই হঠাৎ আদ্রের সাথে দেখা।
আদ্র আরশিকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেই শাড়িতে পা বেঁধে উল্টে আরশি আদ্রের উপর পড়ে গেল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি হতভম্ব হয়ে গেলাম। আদ্রকে দেখে মনে হচ্ছে উনি আমার চেয়ে দ্বিগুণ হতভম্ব। আমি অবাক এবং বাকরুদ্ধ। পুরো ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি অস্বস্তিতে গাঢ় হয়ে রইলাম। আমার পেটের যেখান থেকে শাড়িটা সরে গিয়েছিল ঠিক সেখানেই অসভ্য আদ্র ওনার হাত দিয়ে আমাকে ধরে রেখেছেন। ইচ্ছে করছে ওনার চুলগুলো টেনে ছিঁড়ে দেই। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালাম। সেদিনের অসভ্য ইতর ছেলেটা আমাদের দুজনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আদ্র ছেলেটার দিকে রাগে দৃষ্টিতে তাকাতেই ছেলেটি সরে গেল। সবাই হাসাহাসি করছে। আদ্র উঠে দাঁড়ালো। ওনার হলদে সোনালি পাঞ্জাবি ধুলোয় মাখামাখি। আমি সেখানে এক মুহূর্তেও দাঁড়ালাম না। চোখ গোল গোল করে তাকিয়ে থাকা শেফাকে নিয়ে সেখান থেকে চলে আসতে চাইলে আদ্র আমাকে দাঁড়াতে বললেন। তারপর আশেপাশে থাকা সবাইকে ধমকে সেখান থেকে চলে যেতে বললেন। শেফাও ভয়ে ভয়ে চলে গেল। সবাই চলে গেলে উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা তুমি কি মেয়ে? এত উড়নচণ্ডী দশা কেন তোমার? সব সময় লাফালাফি চাপাচাপি না করলে তোমার শান্তি লাগে না? আমার মোটেও উড়নচণ্ডী দশা হয়নি। আর লাফালাফি ঝাপাঝাপি করলে আপনার কি সমস্যা? আপনি আমার উপর পড়লেন কেন? বাহ, বেশ তো, বেশ পটর পটর করছো। শাস্তির কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? ওয়াও। দেখুন, আপনি আমায় অপমান করার চেষ্টা করছেন। আর শাস্তির কথা আপনার মুখে মানায় না। যে লোক মেয়েদের অসম্মান করতে ভোলে না, তার সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। আদ্র গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আপাতমস্তক দেখে নিয়ে অবাক হয়ে বলল, মানে তুমি এসব কি বলছো? সুযোগের সৎ ব্যবহার মানে? এত তাড়াতাড়ি ভুলে গেলেন সবকিছু? বাহ, আসলে বড় লোকের ছেলে বলে কথা। এদের কি আর সব মনে থাকে? মানে? আরশি বিরক্ত চাহনি মেলে আদ্রর মুখ পানে তাকালো আর বলল, এত মানে করছেন কেন আপনি? আপনার সাথে কথা বলার কোনো মুড নেই আমার। আমার সাথে করা ঘটনাগুলো মনে করুন, বুঝে যাবেন। কি করেছি আমি? তুমি আমায় অপমান করেছো। আমি তোমাকে একদিন আটকে রেখেছি বললে ভুল হবে। তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে আমার বাসায় নিয়ে গিয়েছি। দ্যাটস এনাফ। ও তাই? তাহলে ভার্সিটি তো আপনার, আপনিই তাহলে থাকুন। মানে? মানে আমি এখানে আর পড়বো না। পড়বে না মানে? মানে আমি এখান থেকে চলে যাব। এই ভার্সিটিতে আমি আর পড়বো না। আপনি শান্তিতে থাকুন। আমার চেহারাও আপনাকে দেখতে হবে না। আদ্র কিছু না বলে গভীর হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সত্যি আমি আর ওনাকে নিতে পারছি না। বড্ড অসহ্য লাগছে। এখান থেকে আমি চলে যাব। ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য কোনো কলেজে ভর্তি হব। এই শহরেই আর থাকবো না আমি। আমি আর চোখে একবার আদ্রকে দেখে নিলাম। বাই বলে চলে আসলাম। পেছন ফিরে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন। আমি সেখান থেকে চলে আসলাম। স্টেজে নাচ গান হচ্ছে। আমি শেফাকে অনেক খুঁজে একটা চেয়ারে বসারত অবস্থায় দেখতে পেলাম। দৌড়ে গিয়ে ওর পাশে বসে পড়লাম। ও বড় বড় চোখ করে আমার দিকে তাকাতেই আমি বললাম, এইদিকে না তাকিয়ে পারফরমেন্স দেখ, একটা কথা বলবি না? বেচারি শেফা আমার কথা মতোই চুপচাপ স্টেজে মনোযোগ দিল। আর আমার মাথা ঘুরছে। ওখানে গাছের নিচে দাঁড়িয়ে থাকা আদ্রের বিষণ্ণ চেহারা। উফ, এই লোকটার সামনে কেন বারবার পড়তে হবে? বারবার আমার সাথে ওনার দেখা কেন হয়? শেফাকে পর্যন্ত বলিনি আমি এখানে আর পড়বো না। ইস, কি বাজে পরিস্থিতি। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। ভার্সিটির মাঠ প্রায় খালি। সবাই চলে গিয়েছে। আমি সব হিসেব ঠিকঠাক করে একটা ছেলেকে দিয়ে আদ্রের কাছে পাঠিয়ে দিলাম। তারপর শেফাকে নিয়ে চলে আসলাম। শেফা বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর আমি ভার্সিটির গেটের সামনে রিক্সার জন্য ওয়েট করছি। হেঁটে যেতে মোটেও ভালো লাগছে না। হঠাৎ আদ্র এসে আমার হাত ধরে টেনে ভার্সিটির ভেতরে নিয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি শক্ত গলায় বললেন, কি পকেট পার হওয়ার মতলব করছো নাকি? আমাকে যেখানেই দাঁড়িয়ে থাকতে হবে এমন তো কথা নয়। আমি সব কাজ শেষ করে পাঠিয়ে দিয়েছি। আমার আর এখানে থাকার কোনো মানে হয় না। চুপ, একদম চুপ। চলো তোমাকে রিক্সা করে দিয়ে আসি। লাগবে না, আমি একাই বাড়ি ফিরবো। তুমি কি আমার উপর রাগ করছো নাকি? আজব, আমি রাগ করবো না কি করবো সেটার কৈফিয়ত আপনাকে দিব কেন? হ্যাঁ, প্লিজ আপনি অন্য পথ ধরুন, আমার পিছু ছাড়ুন। গেট অ্যানাদার ওয়ে, ওকে? আদ্র রেগে গেল। প্রচণ্ড জোর গলায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, তুমি কিন্তু আবারও বাজে বিহেভ করছো মেয়ে। আপনার আজারা প্যাচাল বন্ধ হলে যান এখান থেকে। উনি রেগে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলেন। আমার কপালে চুমু দিয়ে বসলেন।
আমি কি রিয়াকশন করব বুঝলাম না। ওনাকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই সময় দরজায় দাঁড়ালো ভিসি স্যার। আমি অবাক হয়ে গেলাম। ভিসি স্যার আমাদের দুজনের দিকে তাকিয়ে আছেন। আমি ভয় পেয়ে গেলাম, চুপচাপ দাঁড়িয়ে আছি। ভিসি স্যার শক্ত গলায় বললেন, তোমরা এখানে কি করছো? আরশি কি বলবে ভেবে পেল না। আদ্র, আমি তোমাদের কিছু জিজ্ঞেস করছি। ফাঁকা ক্লাসরুমে একা কি করছো এই সময়ে? আসলে স্যার, আপনি যা ভাবছেন তেমন কিছু নয়। আমি যা ভাবছি সেটার কথা বলিনি। তোমরা যখন কি করছিলে সেটা তো আমি দেখেছি। নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারবো না। তেমন কিছুই নেই স্যার। তাহলে কি আমি ভুল দেখেছি? না স্যার। ডন্ট টক টু মাচ আদ্র, তোমার থেকে আমি এটা আশা করিনি। আদ্র স্যারকে বোঝানোর চেষ্টায় রত যে আমাদের মধ্যে এমন কিছু হয়নি, কিন্তু ভিসি স্যার কিছুতেই কথা শুনছেন না। আদ্রকে দেখেছেন আমার সঙ্গে ফাঁকা ক্লাসে। আমার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে। নীরবে চোখের পানি ফেলছি। আদ্রের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালাম। ওনার জন্যই সব হচ্ছে। ওনার জন্যই আমার লাইফটা হেল হয়ে গিয়েছে। মান সম্মানটুকু পর্যন্ত ধুলোয় মিশিয়ে দিল। ইউনিভার্সিটির দারোয়ান, আয়া বুয়া, এমনকি অন্যান্য প্রফেসর পর্যন্ত এই ঘটনার সামিল। কেউ কেউ বলেছে যে আদ্র এমন কিছু করতে পারে না, কিন্তু ভিসি স্যারের কথা জোরে সে কথাটাও টিকলো না। আমাকে দুজন আয়া সান্ত্বনা দিচ্ছে। আমি ওদের বললাম, আন্টি, আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। ওনারা ভুল বুঝছেন। ওনারা শুনলে বা বিশ্বাস করলেও এসবে ওরা কিছু করতে পারবে না। যেখানে ভিসি স্যার উপস্থিত সেখানে কারোর কিছুই বলার নেই। সবার চিন্তিত মুখ। ভিসি স্যার খুব কড়া, কারোর কথা শুনতে চান না উনি। এক সময় উনি বললেন, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন স্যার? তুমি মেয়েদের সম্মান করো। অবশ্যই স্যার। আমি এদিকে ওনার কথা শুনে মনে মনে রেগে গেলাম। অসভ্য ইতর একটা লোকের জন্য সবার সামনে আমি অসম্মানিত হচ্ছি। আর উনি বলে মেয়েদের নাকি উনি সম্মান করেন। মিথ্যাবাদী লোক একটা। ভিসি স্যারের কথা শুনে আমি আবারও ভাবনা থেকে বেরিয়ে এলাম। ভিসি স্যার আরশিকে উদ্দেশ্য করে বলল, তোমার নাম কি? আরশি স্যার। তোমার প্যারেন্টসদের মোবাইল নাম্বারটা দাও। আমি থমকে গেলাম। কি বলবো এখন? আমার প্যারেন্টস বলতে তো আমার কেউ নেই। আমি বললাম, স্যার, আমার প্যারেন্টস বলতে আমার কেউ নেই। মানে স্যার, আমার অভিভাবক নেই। আমার মা নেই। বাবা আমাকে ফেলে অন্যত্র বিয়ে করে চলে গিয়েছেন। আমি জানি না উনি কোথায়। আমি অনাথ আশ্রমে থেকে বড় হয়েছি। বলতে বলতে কেঁদে দিলাম। আমি চাইতাম না আমার এই সিক্রেট কেউ জানুক, কিন্তু আজ শুধুমাত্র পরিস্থিতির চাপে আদ্রের জন্য সবার সামনে আমাকে এই কঠিন সত্যটা বলতে হলো। আবারও মনে করিয়ে দিল আমি এতিম, আমি অনাথ। ক্লাসরুমে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। আদ্র আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তো তার খারাপ লাগছে। না, ওনার কেন খারাপ লাগবে? উনি তো আমার কষ্টগুলোতে আঘাত দিতে পারলে শান্তি পান। ভিসি স্যার একটু কি যেন চিন্তা করলেন। তারপর আদ্রকে উদ্দেশ্য করে বললেন, স্যারকে ফোন দাও। কোন স্যার? তোমার বাবা, আই মিন টু সে আমাদের সাবেক ডিসি স্যার। আদ্র আবারও অবাক হলো আর বলল, বাবাকে কি দরকার স্যার? যেটা আমি ওনাকে বলবো। এখানে আসতে বলো, আর কোনো প্রশ্ন নয়। আদ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। ভিসি স্যারকে যথেষ্ট সম্মান করে, তাও বাবাকে ডাকাতে আদ্র বেশ কনফিউজড। করতে চেয়েছিল একটা, আর হয়ে গেল আরেক ঝামেলা। ভিসি স্যার কি আরশিকে ভার্সিটি থেকে বের করে দিবেন? কিন্তু আদ্রের ভুলের শাস্তি আরশি কেন পাবে? আদ্র সাবেক ভিসি স্যারের পুত্র, আর আরশি অনাথ বলে। এদিকে আরশিও কেমন ব্যবহার করছে আদ্রের সাথে, কিন্তু কেন? আদ্র আর ভাবতে পারল না। ফোন লাগালো বাবাকে। কিছুক্ষণের মধ্যেই ওপাশ থেকে আনিস সাহেবের গলা শোনা গেল। আদ্র বলল, আব্বু। বলো কি ঝামেলা ওখানে? তুমি জানো? কে বলেছে? দারোয়ান ফোন দিছিল, একটা মেয়ের সাথে নাকি তোমার ফাঁকা ক্লাসরুমে দেখা গিয়েছে। কিন্তু আমাদের মধ্যে কিছুই হয়নি। আমার ওর সাথে কিছু কথা ছিল। আমি বুঝতে পারছি। স্যার তোমাকে আসতে বলছে এখানে। আমি ওখানে গিয়ে কি করব? আমি জানি না আব্বু। ভিসি স্যার তোমার সাথে কথা বলতে চান। বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন উনি। আনিস সাহেব একটা দীর্ঘ শ্বাস ফেললেন আর বললেন, ওকে, আমি আসছি। আদ্র বিষণ্ণ গলায় বলল, আচ্ছা। ভিসি স্যারের কথা শুনে আমি হতবাক। আদ্র অবাক চোখে তাকিয়ে আছে।
ভিসি স্যার বললেন উনি এই মুহূর্তে আমার আর আদ্রের বিবাহ দেবেন নিজে দাঁড়িয়ে থেকে। ওনার পাশে দাঁড়িয়ে আছে আদ্রের বাবা, উনি সহমত ভিসি স্যারের সাথে। কি বলছেন স্যার? বিয়ে মানে? মানে তোমাদের দুজনে বিয়ে দিব আমরা। কিন্তু কেন স্যার? আমরা যা ডিসাইড করেছি তাই হবে। তুমি নিশ্চয়ই তোমার বাবার কথার অমান্য করবে না। কিন্তু বাবা। আমি কোনো কিন্তু শুনতে চাচ্ছি না। বিসি স্যার নিজের চোখে তোমাদের বিভ্রান্তিকর অবস্থায় দেখেছে। তুমি কি আমার মান সম্মান নষ্ট করতে চাও? আদ্র রেগে গেলেও চুপ করে গেল। বাবার কথা অমান্য করার বা মুখে তর্ক করার সাহস কোনো দিনও করে না, যতই ক্ষমতাবান পলিটিক্যাল লিডার হোক না কেন। বাবার সম্মানের বিষয়ে সর্বদাই সচেতন, তাও দোষটা ওর নিজেরই। এই ভর সন্ধ্যায় একটা মেয়ের সাথে এভাবে দেখলে যে কেউই বাজে মাইন্ডে নেবে। কিন্তু আমি এখন কি করব? সবাই সবার মতো মতামত জানিয়ে দিল, কিন্তু আমি এখন কি করব? বড় বড় স্যার আমার সামনে, ওনাদের বিরুদ্ধে আমি এখন কি বলবো? আমাকে কি তাহলে আদ্রের সাথে বিয়ে দিয়ে দেবে ওরা? এই মুহূর্তে আমার খুব কষ্ট হচ্ছে। আমার যদি অভিভাবক থাকতো তাহলে নিশ্চয়ই এই বিপদ থেকে উদ্ধার করতো। আমি কাঁদছি, সে কান্না কেউ দেখতে পেল না। এই কান্না দেখার কেউ নেই সৃষ্টিকর্তা ছাড়া। কাজে এলো, একটা কাগজে দুটো সাইন করে কাগজে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হয়ে গেলাম আমি আদ্রের সাথে, যাকে এই মুহূর্তে আমি সহ্য করতে পারছি না, খুন করে ফেলতে ইচ্ছে করছে। আদ্র আমার দিকে আর চোখে তাকালো, আমি মুখ ফিরিয়ে নিলাম ঘৃণায়। ওর চোখ দুটোর দিকে তাকালেই ঘৃণায় গা গুলিয়ে উঠছে। ভিসি স্যার করা জানালেন, কিন্তু এমন করা হতে পারেন সেটা আমি ভাবতেও পারিনি। আদ্র সবার আড়ালে আমার হাতে হাত রাখলো, আমি এক ঝাটকায় ছাড়িয়ে নিলাম। লোকটার স্পর্শ আমার কাছে বিষের মতো মনে হচ্ছে, কিন্তু খুব যেন চেনা একটা স্পর্শ। মনে হচ্ছে না কিছুতেই এই স্পর্শটা, মনে হচ্ছে মরে যাই এক্ষুনি, এই লোকটার কাছ থেকে অনেক দূরে চলে যাই। হলদে রঙের সেই শাড়িটা আমার পরনে, আদ্রের পরনেও সেই হলুদ পাঞ্জাবি। কাগজের বিয়ে আর ওনার সেই কীর্তির কথা মনে পড়তেই আমার মাথা ঘুরতে লাগলো। সব কিছু অন্ধকার, আমার কথা শোনার কেউ নেই। মাথা হেলিয়ে পড়ে গেলাম আদ্রের কাঁধে। এই মেয়ে, এই আরশি, চোখ খুলো প্লিজ। আদ্রর গলা শুনে আমার সেন্স ফিরল। পাশে বসে থাকা আদ্রকে দেখতে পেলাম, চোখ মুখ অন্যরকম হয়ে আছে, নাকের ডগা টকটকে লাল। কেন লাল এসব আমি ভাবতে চাইলাম না, ভেবেই কি হবে। আমি বিরক্তি নিয়ে চেয়ে রইলাম আদ্রের দিকে। কিন্তু এ কি, আমি কোথায়? রুমটা আলোয় ঝলমল করছে। আমি বেশ কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে চারপাশটা দেখে নিশ্চিত হলাম যে এটা আদ্রের বাসা। আর কাল রাতে জ্ঞান হারানোর পরে আমার এক্ষুনি জ্ঞান ফিরল। এখন বেশ বেলা হয়ে গিয়েছে। আমি চমকালাম না, উঠে বসার চেষ্টা করতে করতেই বললাম, আমি এখানে কেন? আদ্র সোফায় গিয়ে বসলো আর গালে হাত রেখে বলল, হুটহাট অজ্ঞান হয়ে যাওয়াটা কি তোমার কোনো মস্ত বড় সমস্যা, নাকি ইচ্ছে করেই এমন ভং ধরো? আরশি রেগে তাকালো আদ্রর দিকে। কি সুন্দর করে কথা বলছেন, যেন কিছুই হয়নি। বিয়েটা হওয়ার ছিল তাই হয়ে গিয়েছে। আমি রাগী গলায় বললাম, আমি এখানে কেন? আদ্র ঝটপট মোবাইল হাতে নিল, আরশির কথা যেন শুনতেই পায়নি। আরশি চিৎকার করে আবারও জিজ্ঞেস করলো, শুনতে পাচ্ছেন নাকি বলছি, নাকি অকালে কালা হয়ে গিয়েছেন? আদ্র ভাবলেশহীনভাবে বলল, বিয়ের পর যেখানে থাকার কথা সেখানেই আছো। আরশির প্রচণ্ড রাগ হলো। সবটা ঘটনা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তা করতেই মাথায় কিছু একটা খেলে গেল। গলায় জোর এনে বলল, আমার সাথে আপনি কি এটা করেছিলেন কাল? কখন? কাল রাতে। কি করেছি প্লিজ ক্লিয়ার করে বলবে? কাল রাতে সিভি স্যার যেটা দেখেছিল সেটা আপনি কেন করেছিলেন? কি দেখেছিল স্যার? এই যে আমার কপালে চুমু দিয়েছিলেন কেন? আদ্র যেন আকাশ থেকে পড়লো, এমন একটা ভাব করে আরশির দিকে তাকালো। প্রশ্নটা এড়িয়ে গিয়ে আরশিকে বিব্রত অবস্থায় ফেলতে ইচ্ছে করেই বলে উঠল, নতুন বিয়ে করেছি তো কেমন একটা বউ বউ ফিল হচ্ছে, খুব প্রেম প্রেম পাচ্ছে। আমি বড় বড় চোখ করে অভদ্র অসহ্য লোকটার দিকে তাকালাম। কিছুক্ষণ এভাবে বসে থাকলাম, কি করব কাকে বলবো ভেবে পেলাম না। আদ্র বোধহয় আমার অবস্থা বুঝতে পারলো। আদ্র আরশিকে ওয়াশরুম দেখিয়ে দিল আর ফ্রেশ হয়ে আসতে বলল। আরশি রাগে চোখে তাকালো, ভেঙচি কেটে বলল, আপনি কি কেউ বলতে বলেনি? তাই? তো এদিক সেদিক তাকিয়ে কি করছিলে, নাকি চুরি টুরির মতলব করছো?
আপনি কিন্তু বেশ বাড়াবাড়ি করছেন। আদ্র আরাম করে বসলো, মাথা দুলিয়ে আরশিকে জিজ্ঞেস করলো। এক এক করে বলে ফেলো তো আমি কি কি বাড়াবাড়ি করেছি। মে ইট নো হ্যাপেন। তুমি যদি আমাকে রাগাও তাহলে কি করব নিজেও জানি না। নাও স্টার্ট। আরশি রেগে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? আপনাকে রাগালে আপনি কি করবেন? আমি তোমার প্রাণতোষ মিস আরশি, ও সরি মিসেস আব্রাহাম আদ্র। আমার বয়ে গিয়েছে আপনার মিসেস হতে। কিন্তু হয়ে তো গিয়েছো মেয়ে, আর জিজ্ঞেস করলে না রাগলে কি করব। রাগলে তোমার সাথে বাসর করব। বাসর করবেন মানে? ইটস ইজিয়ার দ্যান এসে। আপনি কি বলতে চাচ্ছেন? উনি একটা মুচকি হাসি দিলেন। আমার ইচ্ছে করছে এক থাপ্পড়ে ওনার দাঁতগুলো ফেলে দিই। তুমি তো আমার বউ, বাসর করব মানে আমি তোমার কাছাকাছি আসব। আপনি তো আমার কাছাকাছি আছেন। আদ্র অবাক হয়ে আরশির দিকে এমনভাবে তাকালো যে আরশি এই বিরক্তিকর মুহূর্তটাতেও হেসে দিল। আর আদ্র রেগে বলল, ডোন্ট ব্রাস্ট ইনটু আ গিগেল। হাসবো, ইচ্ছে মতো হাসবো। হাসতে হাসতে দাঁত খুলে গেলেও হাসবো। হাসাহাসি পরে করো, এখন চলো রোম্যান্স করি। কাল রাতটা তো অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি অজ্ঞান হয়ে পড়ে থাকলে আপনার কি? আপনি তো জানি আমি কষ্ট পাই। আদ্র আরশির কথা হাত দিয়ে যেন উড়িয়ে দিল। এমন একটা ভাব করে আদরে গলায় বলল, সরি ফর বিং লেট, কাম টু দ্য পয়েন্ট, আমার কাছে আসো। বলে বাঁকা হাসি দিয়ে আদ্র আরশিকে ধরতে গেলেই আরশি বিছানা থেকে নেমে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপনি জানতো এখান থেকে অভদ্র লক্ষ্য থাকার জোর করে বিয়ে করে এখন আসছে বাসর করতে। উনি আগের মতোই বেহায়ের মতো বললেন, যত যাই বলো আমি শুনছি না। উই উইল হ্যাভ টু হ্যারি, ইউ আর মাই ওয়াইফ। তাড়াতাড়ি করতে হবে মানে? আপনি ছি, কি খারাপ। এতদিন কত ঢং করে বলতেন আপনি মেয়েদের গায়ে হাত দেন না, আর এখন যে একটু সুযোগ পেলেন অমনি আসল রূপ দেখিয়ে দিলেন। অবশ্য এখন কেন, আপনি তো সেদিনই আপনার আসল রূপ দেখিয়ে দিয়েছিলেন। কোন দিন? আমি আবারও বিছানায় বসে পড়লাম, মুখ ঝামটা মেরে পড়লাম, জানি না। উনি পায়ের ওপর পা তুলে সোফায় শুয়ে পড়লেন। আমার রাগে গা জ্বলে যাচ্ছিল। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। মিস্টার আদ্র, এই লোকে বলে কিনা আমাকে ওনার ভালো লাগে। যত সব মিথ্যেবাদী, কুত্তা বিলাই ছাগল গুন্ডা ধ্বংসকারী বলে মনে মনে গালি দিতে লাগলাম। বাট আই এম অ্যাট এ লস্ট। আদ্র ঘর কাঁপিয়ে আরশিকে ধমকে উঠল, ওয়াই ইউ কল মি নেমস, অ্যান্সার মি, ড্যাম ইট। খোদা, আমি যে ওনাকে গালি দিচ্ছি উনি বুঝলো কিভাবে? তাও নিজেকে সামলে নিলাম। চোখ গরম করে বললাম, I don't understand what you are saying. I will be glad if you come again. উনি হনহন করে উঠে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি হাফ ছাড়লাম। রাগের বিপরীতে রাগ দেখিয়ে লোকটাকে জব্দ করা গেল তাহলে। কিন্তু এ বাসার মানুষ কই, কাউকেই তো দেখলাম না। বাড়িতে নতুন বউ আর কারোর দেখা নেই। আমার এখন ফ্রেশ হওয়া উচিত, কিন্তু কাপড় চোপড় কি পরবো? এখনো গায়ে সেই বিয়ের শাড়ি, হলুদ রঙের শাড়িটাই। এসব ভাবছি আর বিরক্ত হচ্ছি। এমন সময় আমার মুখের উপর আদ্র কে যেন একটু ছুঁড়ে মারলো। আমি হাতে নিয়ে দেখি একটা শার্ট আর জিন্স প্যান্ট। আমি ওনার দিকে তাকাতেই বললেন, নাও এগুলো পরতে পারো। ছি, এসব কি পরে? আমি ছেলেদের কাপড় পরি না। আমি অমন মেয়ে নই। আর তাছাড়া এসব কার? আমার মানে তোমার প্রাণদোষের সুইটার্ট। সুইটার্ট? হে খোদা, এ ছেলে সব কি বলছে? এ যে তলে তলে টেম্পু চালাতে পারে, এতদিন সেটা বুঝতেই পারিনি। বাইরে থেকে নেতা নেতা গভীর ভাব, মেয়েদের আশপাশ দিয়ে যাওয়ার সব সময় যার মুখে সর্বদা ড্যাম কেয়ার ভাব থাকে, সেই আদ্র আমাকে বলছে কিনা সুইটার্ট। আই ক্যান্ট বিলিভ। শেফা একবার বলেছিল আব্রাহাম আদ্র হাজারো মেয়ের ক্রাশ, কিন্তু কাউকে উনি পাত্তা দেয়নি। অথচ আজ সেই লোকের এমন অদ্ভুত রূপ দেখে আমি নিজেই অবাক। আমি ঘোর কাটিয়ে হেসে উঠলাম। ডোন্ট লাভ লাইক দিস, ভাবনা থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে আসো। আপনার এসব উল্টোপাল্টা কাপড় চোপড় আমি পরবো না। পরতে হয় সুইটার্ট, বরের কাপড় বউ পরলে কোনো সমস্যা নেই। আই ডোন্ট ওয়ান্ট, গট ইট। আদ্র গলায় আদরে ভাব এনে বলল, পরতে হবে। আমি এসবে অভ্যস্ত নই। আমি সাধারণ মেয়ে, আপনার ফারিনের মতো নই। আপনি আমার চোখের সামনে থেকে যান। আই ক্যান নট টলারেট ইউ এনিমোর, ওকে? প্লিজ লিভ মি অ্যালোন। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার ইট,
তোমার পানিশমেন্ট এখনো বাকি আছে। বউ হয়েছে বলে ভেবো না ছাড় পেয়ে যাবে। আমি ঘুরে ওয়াশরুমের দিকে যেতে নিলেই উনি পেছন থেকে আমার আঁচল ধরে ফেললেন। আমি কাঠ হয়ে ততক্ষণে দাঁড়িয়ে পড়েছি। রাগগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। আমার সব দিকে টেনশন। কে প্রতিনিয়ত আমার পিছু নিচ্ছিল এটা না জানতে পারলে আমার মনে হচ্ছে আমি দম আটকে মারা যাব। তার উপর আবার বিয়ের মতো একটা ঝামেলা হয়ে গেল। আদ্রকে সহ্য হচ্ছে না আর সেখানে আমাকে জ্বালাতে। শাড়ির আঁচল ধরে আদ্র একটু পেছন দিকে টান দিতেই আমি টাল সামলাতে না পেরে আদ্রর একেবারে কাছাকাছি চলে এলাম। উনি কেমন নেশা ধরা গলায় বললেন, তোমার গলার তিলটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। ক্যান্ট ইউ স্টে এ লিটিল লঙ্গার? কিসেস প্লিজ। উনি আমার ঠোঁটের দিকে এগোতেই আমি সর্বশক্তি দিয়ে ওনাকে ধাক্কা মারলাম। উনি গিয়ে বিছানায় পড়লেন আর আমি ততক্ষণে ওয়াশরুমের ভেতরে ঢুকে গিয়েছি। বড় বড় কয়েকটি নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে রাগে কচকচ করতে লাগলাম। লোকটা কি ভয়ানক! আমার নাকি পানিশমেন্ট এখনো বাকি আছে। নতুন বউ আমি, তাও বউকে ছাড় দিল না অভদ্রটা। জোকের মতো পিছু লেগে একটার পর একটা কাণ্ড ঘটাচ্ছে। আর একটু হলে দমাটকে মরে যেতাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আদ্র নেই। বিছানায় একটা শাড়ি রাখা, নতুন বোঝা যাচ্ছে। আমি কিছু না ভেবে পরে নিলাম শাড়িটা। কালকের ওই জঘন্য ঘটনার সাক্ষী শাড়িটাকে বালতিতে ভিজিয়ে রেখে দিলাম। রুমে একা একাই বসে আছি। এই রুমটা অবশ্য আমার অচেনা, কারণ সেদিন যখন আদ্র আমাকে ওর বাসায় নিয়ে আসে অজ্ঞান অবস্থায়, সেটা নাকি আদ্রদের অন্য একটা বাড়ি, আর আজকেরটা ওদের নিজেদের, যেখানে ওরা সব সময় থাকে। যাই হোক, ঘুরে ঘুরে রুমটা দেখছি। এমন সময় দরজা খুলে কারো আসার আওয়াজ পেলাম। ভাবলাম আদ্রই হবে, কিন্তু না, সেটা নয়। রুমে ঢুকলেন মাঝবয়সী একজন মহিলা, দেখতে হুবহু আদ্রের মতো। আমি অবাক হয়ে তাকাতেই উনি মিষ্টি হেসে বললেন, ঘুম ভাঙলো মা? আরশি অস্বস্তি ভরা গলায় বলল, উনি বোধহয় বুঝতে পারলেন আমার অস্বস্তিটা, সেজন্য বললেন, আমাকে চিনতে পারো না নিশ্চয়ই? না মানে? আমি আরভি ইসলাম, আদ্রর আম্মু। আরশি এগিয়ে গিয়ে ঝুঁকে আদ্রর আম্মুকে সালাম করতে গেল। উনি মাথায় হাত দিয়ে বললেন, সালাম করতে হবে না মা। তুমি নিশ্চয়ই অবাক হয়েছো যে নতুন বউ ঘরে রেখে এখনো কেউ আসেনি কেন? আসলে কাল রাতে তুমি তো একটু অসুস্থ হয়ে পড়েছিলে, তাই আমি ভেবেছি তোমার এখনো ঘুম ভাঙেনি, ডিস্টার্ব করা ঠিক হবে না সেজন্য। কিন্তু আদ্র এসে বলল তোমার জ্ঞান নাকি ফিরেছে। ও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা, খেয়ে নাও। রাতে তো কিছুই খাওনি। আরশি ভদ্রতার খাতিরে জানা জিজ্ঞাসা করলো, আদ্রর আব্বু অফিসে গিয়েছেন ব্রেকফাস্ট করে। আরশি অবাক হয়ে বলল, অফিস মানে? স্যার তো রিটায়ার করেছেন। আমাদের বাসায় দেখাশোনা করছেন রিটায়ার করার পর। তো বাসায় বসে বোর হতো, আমিও কলেজে চলে যাই, সেজন্য অফিস থেকে সবকিছু দেখাশোনা করে। ছেলের তো ব্যবসাতে মন নেই, খালি পলিটিক্স নিয়ে যত ভাবনা। আরশি হাসার চেষ্টা করে বলল, ও আচ্ছা, আমি খাই দিই। আরশির অস্বস্তি ভাবটা কেটে গেল। ওনাকে বেশ ভালো লাগছিল, বেশ আপন আপন। আরশি হেসে বলল, জি আন্টি। আন্টি আন্টি বলছো কেন মা? আমি যেমন আদ্রর আম্মু তেমন তোমারও আমাকে আম্মু বলে ডাকবে। আমার চোখ দুটো ভিজে উঠল। উনি আমাকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া শেষ করে উনি আমাকে রেস্ট নিতে বলে বেরিয়ে গেলেন। এমনই সময় হুট করে ঘরে ঢুকলো আদ্র। মোবাইলে স্ক্রল করতে করতে রুমে ঢুকলেন। কপালে চুলগুলো লেপ্টে আছে, ঘামে ভেজা চোখ মুখ। সোজাসুজি আসতেই কার্ভেটে পা বেঁধে পড়ে যাওয়ার জোগাড়। তবুও উনি নিজেকে সামলে নিলেন। আমি হেসে উঠলাম। উনি রেগে তাকালেন আমার দিকে। আমি মুহূর্তেই চুপ। এইভাবে হেসো না সুইটহার্ট। কেন? হাসলে কি সমস্যা? আদ্র বুকে হাত দিয়ে বাঁকা হেসে বলল, এখানে লাগে, তোমার হাসিটা আমার এখানে লাগে সুইটহার্ট। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। উনি আবারও বুকের বাঁ পাশে হাত রেখে বিছানায় পড়ে যাওয়ার ভঙ্গি করে বললেন, তোমার চাহনিটা আমার এখানে লাগছে, প্লিজ এইভাবে তাকিও না সুইটহার্ট। আরশি কিছু বলতে যাওয়ার আগেই আদ্রর মার গলা শোনা গেল। উনি চেঁচিয়ে আদু আদু বলে ডাকছেন, নিচে যেতে বলছেন। আরশি আদু ডাক শুনে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে।
আদ্র চোখ গরম করে আরশির দিকে তাকালো। আরশি বলল, আদু ভাই, আপনি কয়বার ফেল করেছেন আদু ভাই? আদু ভাই প্লিজ শুনুন না আদু ভাই। উনি মায়ের ডাকের ঠেলায় আমাকে আর কিছু বলার সুযোগই পাননি, হন হন করে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজা একটা লাথি মেরে বেরিয়ে গেলেন। দুপুরের দিকে শেফার ফোন এলো। রিসিভ করতেই বলে উঠল, হ্যালো দোস্ত, তুই কই? কেন? আমি তো মেসে এসেছি, দেখি তুই নেই। দাদি বলল তুই নাকি কাল বাসায় ফিরিসনি। হুম। কেন, কোথায় ছিলি তাহলে? দেখা হলে বলবো। এখন বললে কি সমস্যা? এখন বলতে পারবো না। তুই এখন আছিস কোথায়? আদ্রদের বাসায়। আদ্র মানে আদ্র ভাই? হুম। শেফা আরো এক দফা অবাক হয়ে বলল, তুই আদ্র ভাইয়ের বাসায় কি করিস? দেখা হলে সব বলবো। এখন আয় তাহলে। আচ্ছা আমি আসছি। এই কথা বলতেই কে যেন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। পেছনে ঘুরে তাকালাম, দেখলাম আদ্র মোবাইলটা নিয়ে নিয়েছেন। ওপাশ থেকে শেফার গলা শোনা যাচ্ছে। আদ্র ফোনটা লাউড স্পিকারে দিয়ে কানে লাগিয়ে বলল, শেফা বলছো? শেফা বোধহয় অবাক হলো, তাই কিছুক্ষণ চুপ থেকে কেশে গলা ঝেড়ে ভয়ে ভয়ে বলল, জি। আমাকে চিনতে পারছো? জি। আমাকে ভয় পাচ্ছ? জি না মানে। আদ্র হুহা করে হেসে উঠল আর বলল, তুমি ভয় পাও, অথচ তোমার বান্ধবী আমাকে ভয় পায় না কেন বলো তো? আমি কি করে বলবো ভাইয়া? আচ্ছা বাদ দাও তো, তোমার বান্ধবী আমার বিষয়ে কিছু বলেনি তোমাকে? না তো। আদ্র রাগী চোখে আরশির দিকে তাকালো, তারপর শেফাকে উদ্দেশ্য করে বলল, আমি বলবো? জি ভাইয়া বলুন। আদ্র বাঁকা হেসে আরশির দিকে তাকিয়ে বলল, তোমার বান্ধবী আই মিন আরশির সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। শেফা প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে বলল, আপনি ফান করছেন তাই না ভাইয়া? আদ্র মুখে একটা ইনোসেন্ট ভাব এনে বলল, আমাকে কি তোমার ফান বয় মনে হয়? না ভাইয়া, ঘটনা কি সত্যি? হুম। শেফার গলা দিয়ে বোধহয় আওয়াজ বেরোচ্ছে না। কিছুক্ষণ ইতস্থ করে বলল, আরুষির কাছে ফোনটা দেওয়া যাবে ভাইয়া? অফকোর্স যাবে, নাও কথা বলো। বলে বাঁকা হেসে আমার দিকে ফোনটা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমার রাগে গা জ্বলে যাচ্ছে, উষ্টা দিয়ে ফেলে দিতে ইচ্ছে করছে, মুখ দর্শন করতেও ইচ্ছে করছে না। আমি ফোন নিয়ে কানে লাগাতেই শিফা বলল, দোস্ত এসব সত্য? আরশি বিরক্ত হয়ে বলল, হুম। তুই এটাই বলতে চেয়েছিলি আমাকে দেখা করে? হুম। তুই ছাড়া আমার কে আছে বল? কিন্তু এই অঘটন ঘটলো কিভাবে? আমি একটা হতাশার নিঃশ্বাস ফেললাম। ঘটনার কথা মনে পড়তেই আমি দুহাতে নিজের মাথার চুল টেনে ধরলাম, আর বিরক্তিতে ছেয়ে গেল মন মস্তিষ্ক। আমি একে একে পুরো ঘটনা খুলে বললাম শিফাকে, সাথে কাঁদলামও। কেন এমন হলো, কেন এতটা অপমানিত হলাম স্যারদের সামনে বুঝতে পারলাম না। আমার কপালের দোষ সব। শিফা সব শুনে বলল, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এখন আর কাঁদিস না। আরশি চুপ করে রইল। তবে জানিস, আমার একটা কথা মনে হয় সব সময়। কি? শেফা চিন্তিত গলায় বলল, আমার মনে হয় আদ্র ভাই তোকে ভালোবাসে। আরশি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোবাসে? তোর এটা মনে হয়? ওনার সামনে হাজারো সুন্দরী মেয়েরা সবসময় ঘোরাফেরা করে, আর উনি ওদের না ভালোবেসে আসবে আমার মতো একটা এতিম মেয়েকে ভালোবাসতে? হাসালি। হতেই তো পারে, এমন না হওয়ার তো কোনো কারণ নেই। উনি আমাকে ভালোবাসতে নয়, পানিশমেন্ট দেওয়ার জন্য বিয়ে করেছেন। সেটা কি আর আমি জানি না? পানিশমেন্ট মানে? কিসের পানিশমেন্ট? আমি চুপ হয়ে গেলাম। এই বিষয়ে এখন কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমি চোখ মুখ মুছে বললাম, আচ্ছা তুই মেসে আছিস এখন? হুম। আচ্ছা আমি তাহলে এখন রাখি, আসার চেষ্টা করব। তবে মনে হয় না আমি আসতে পারবো। যদি না আসি তাহলে তুই তোর বাসায় চলে যাস। বাসায় যাবার কি আছে? তুই তোর শ্বশুরবাড়ি আছিস, তুই না এলে আমি একাই থাকতে পারবো। আচ্ছা তাহলে দরজা জানলা ভালো করে বন্ধ করে ঘুমাবি। কেন? ভুলে গেলি? সেদিন বললাম না কে যেন রাতে আসে? আমি একা থাকাকালীন তো কে যেন আসতো। যদি তোকে একা পেয়ে তোর কোনো ক্ষতি করে দেয়?
শেফা ভয় ভয় গলায় বলল। আচ্ছা রাখি তাহলে। হুম। ফোন শেষ করতেই আদ্রের হামলা। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল। কথা শেষ? আর সে মুখ ভেঙচি দিল। আদ্র হেসে বলল। আহা, কি দৃশ্য! বিয়ে করলে যে এমন সুন্দর দৃশ্য দেখা যাবে সেটা যদি আগেই জানতাম তাহলে কবে বিয়ে করে নিতাম। আর সে রেগে বলল। তো করে নিতেন, আমাকে বিয়ে না করে আপনার ফারিনকে বিয়ে করতেন, তাহলে আরো সুন্দর দৃশ্য দেখতে পেতেন। আর ইউ জেলাস? আমি রাগী চোখে তাকালাম। ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। আমি নাকি জেলাস হব? হাস্যকর কথা। আমি গুটি গুটি মেরে আত্রের বুকের মাঝে শুয়ে আছি বললে ভুল হবে। এই অসহ্যকর অভদ্র লোকটা আমাকে জোর করে নিজের বুকের মাঝে টেনে নিয়েছে। এখন প্রায় মাঝরাত। আমি 12টার দিকে ইতস্তত করে যখন বিছানায় শুয়ে পড়ি তখন আত্র বাসায় ছিলেন না। আমি যখন গভীর ঘুমে মগ্ন তখন উনি বাসায় ফিরেন এবং রুমে ফিরে আমাকে নিজের বিছানায় ঘুমোতে দেখে ফ্রেশ হয়ে এসে আমার পাশে শুয়ে পড়েন। মাঝরাতে রাখা কোলবালিশটা সরিয়ে ঘুমন্ত আমাকে নিজের সাথে জড়িয়ে নিলেন। অতি পরিচিত স্পর্শের ছোঁয়া পেয়ে বরাবরের মতো এবারও আমার ঘুম ভেঙে যায়। আমি কিছুক্ষণ চুপচাপ দেখে নিলাম। যখন মনে পড়ল আমি আদ্রের বাসায় তখনই চোখ খুলে তাকিয়ে দেখি বচ্চাত আদ্রটা আমাকে জড়িয়ে ধরে কোলবালিশ হিসেবে ইউজ করছে। সেই যে আমার ঘুম ভাঙলো, আর যতই আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি ততই উনি আরও শক্ত করে জড়িয়ে ধরছেন। ওনার ঘুম নাকি আমার জন্য ভেঙে গেল, সেজন্য উনি আমাকে ছাড়বেন না। এটা নাকি আমার শাস্তি। আমি এবার বিরক্তি নিয়ে বললাম, আপনি আমাকে ছাড়বেন? কেন? ছাড়বেন কিনা বলুন। কেন? আজব। কি আজব? আপনি আজব। আপনি মানে? আপনার মন্টু, আমাকে ছাড়ুন। আমি এভাবে ঘুমোতে পারি না। এইভাবেই তো ঘুমাতে হবে সুইটার্ট। এভাবে কে ঘুমায়? এমন ঘুম মানুষে ঘুমায়? মানুষে ঘুমাবে কেন? আমার আর তোমার মতো নতুন কাপড়ে ঘুমায়। এই আপনি চুপ করবেন? না, আজ আমাদের বাসর রাত। ফার্স্ট টাইমে তো মৃগী রোগীর মতো জ্ঞান হারিয়ে আমাকে দিয়ে নিজের সেবা করিয়েছ। সেকেন্ড টাইম তো তা হতে দিতে পারি না, তাই না? আর সে রেগে বলল। আপনি যদি আমাকে না ছাড়েন তাহলে কিন্তু আমি চিৎকার করব। আদ্র আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। করো চিৎকার, দেখি তোমার কত দম। আর সে রেগে জোরে চেঁচিয়ে বলল। ছাড়ুন বলছি, অভদ্র লোক। তাই সুইটার্ট? আমি আবারও যেই না চিল্লাতে যাব অমনি উনি আমার ঠোঁট দখল করে নিলেন। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি। পরম আবেশে ঠোঁটে পরশ বোলাতে লাগলেন। আমি আকাশ পাতাল চিন্তা করেও ওনাকে সরাতে পারছি না। কিছুক্ষণ পর নিজেই ছেড়ে দিলেন। কপালে একটা চুমু দিয়ে বললেন, আরো জোরে চেঁচাও সুইটার্ট। এটা আপনি কি করলেন? আদ্র হুট করেই উঠে বসলো আর রাগী গলায় বলল। চোখ মুছো, এখনই চোখ মুছো, ড্যাম ইট। আর সে কেঁদেই দিল। আদ্র আবারও ধমকে উঠে বলল। কানে যাচ্ছে না কথা? আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চাইলেও আটকাতে পারছে না। লজ্জা আর ভয়ে কিছুতেই থামাতে পারছে না। আদ্র আরশির কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলল। স্টপ ইট, বলছি না আমার সামনে কাঁদবে না। আমি তাও থামছি না। এবার ওনার প্রতি রাগ হচ্ছে আমার। এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিলাম আর এখন রেগে ওনার দিকে তাকালাম লাল চোখে। উনি বোধহয় টলারেট করতে পারছিলেন না, সেজন্য বিছানা থেকে নেমে টিস্যু বক্স আমার হাতে দিয়ে বারান্দায় চলে গেলেন। আমি চুপচাপ আবারও শুয়ে পড়তেই খরচর লোকটা আবার এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। আমার ঘাড়ে মুখ গুজে অস্পষ্ট গলায় বললেন, চুপচাপ ঘুমাও সুইটার্ট, নো নড়াচড়া, নো হাঙ্কি পাঙ্কি। আমার এত রাগ হলো বলের বাইরে। যা বুঝলাম উনি এতক্ষণ আমার কান্না থামার অপেক্ষা করছিলেন। যেই কান্না থামলো অমনি এসে কর্তব্য ফলাতে শুরু করলেন। আমি চুপ করে রইলাম। ওনার নিঃশ্বাসের শব্দ নীরব নিস্তব্ধ ঘরটাতে গুমোট অনুভূতির সৃষ্টি করলো। খুব চেনা, খুব কাছের মানুষ মনে হচ্ছে ওনাকে। ওনার প্রতিটি স্পর্শ একেবারেই মনের গভীরে কোথাও গিয়ে জানান দিচ্ছে যে তুমি আমার, শুধুই আমার। আমার মন কি উতালা, কিসব ভাবছি। আই হেট মাই মাইন্ড। জামাই বলে কি তাকে এখন প্রেমিক পুরুষ ভাবা উচিত এই আদ্রটাকে? কিন্তু আমার এই চুপি চুপি রাতের বেলার প্রেমিক চোরের কি হবে? বেচারার তো হার্ট ভেঙে খান খান হয়ে যাবে।
যখন দেখবে তার দেওয়া শাড়ি পরিধান করে আমার বিয়ে হয়েছে আদ্রের সাথে, হাই গরমি। কিন্তু এই লুকিয়ে লুকিয়ে আসা আমার প্রেমিক পুরুষের স্পর্শ আর আদ্রের স্পর্শের এত মিল কেন? আদ্র ছুলেই মনে হয় এই ছোঁয়া পুরনো। কেন এমন মনে হয়? আচ্ছা, এমনটা কি হতে পারে না আদ্রই ওই চোর প্রেমিক? তারপর আমি আবার এটাও ভাবলাম, আদ্র সাহেবের সাথে যেদিন থেকে দেখা ওই দিন চোরের আগমনও তো সেদিনই। আবার চোর প্রেমিক যে শাড়িটা রেখে গেছিল, সেই হলুদ শাড়িটা আর আদ্রের পরনের সেই হলুদ পাঞ্জাবিটা একদম সেম ডিজাইনের ছিল। পুরো শাড়ি হলুদ আর আঁচল সাদা, আর ওনার পাঞ্জাবিতেও সাদাটে ভাব ছিল, যেটা ভার্সিটির আর কাউকেই দেখা যায়নি। কিন্তু না, একটা কিন্তু থেকেই যায়, উনি চোরের মতো কেনই বা আমার ঘরে ঢুকবেন? সরাসরি দিতে পারতো। এসব কিন্তু কিন্তু ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙতেই নিজেকে ওনার বুকে আবিষ্কার করে রেগে গেলাম। একটা ধাক্কা মেরে ওনাকে সরাতে গেলেই উনি ঘুমন্ত অবস্থায় ফ্লোরে পড়ে যান। মাথায় মনে হয় বাড়িও খেয়েছেন। আমি ভয়ে মুখ চেপে গুটিসুটি মেরে বিছানা থেকে নামলাম। ওপাশে এসে দেখি উনি ফ্লোরে উঠে বসার চেষ্টা করছেন। আমাকে দেখে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। ঘুম ঘুম চোখে ঘুম ঘুম রাগী গলায় বলে উঠলেন, তুমি আমাকে ধাক্কা দিলে? স্বামীর প্রতি তোমার এই দরদ? আরশি হাত বাড়িয়ে দিল আর বলল, উঠুন। আরশি আহমকের মতো চেয়ে রইল। বললাম না, এভাবে তাকিয়ে থাকলে আমার এখানে লাগে। তারপর আমার বাড়ানো হাতটা ধরে এক টান দিয়ে নিজের কোলে ফেলে দিলেন। আমি অবাক হয়ে তাকাতেই আমার কোমর জড়িয়ে ধরে কোমল গলায় বললেন, এসব পাপ করলে আল্লাহ গুনাহ দেয়, জানো না? স্বামীদের সাথে অশুভ ব্যবহার করা গুরুতর অপরাধ। তারপর তোমার পাপের ভাগিদার করে তুমি তো আমাকে নিজের সাথে জাহান্নামে নিয়ে যাবে। তুমি যা নির্দয়। আমি চোখ পাকিয়ে তাকালাম ওনার দিকে। তখনই একটা ফোন এলো ওনার। বেডসাইড টেবিলে থেকে ফোনটা এক হাতে নিয়ে রিসিভ করলেন আর অন্য হাতে আমার কোমর জড়িয়ে ধরলেন। আমার রাগে গা জ্বলছে। উনি একটা বাঁকা হাসি দিয়ে বললেন, কথা বলি। আপনার ফোন, আপনি জানেন, কিন্তু আমাকে ছাড়ুন। আদ্র ফোনে মনোযোগী হলো। কিছুক্ষণ ফাইফুই করে কি সব পলিটিক্স নিয়ে কথা বলল। আরশি কিছুই বুঝলো না। একসময় ফোনের ওপাশের ব্যক্তিটার কথা শুনে আদ্র রেগে গেল। একটা রামধমক দিয়ে ফোনটা কেটে দিল। তারপর আরশির দিকে ভ্রুকুচকে তাকালো আর বলল, উঠো তো। আমি তো উঠতেই চাইছি, আপনি ধরে রেখেছেন কেন? আমাকে ছাড়ুন। না, ছাড়বো না, তুমি উঠো। কি লোক রে বাবা, সকাল সকাল এভাবে সিরিয়ালের নায়কদের মতো ঢং শুরু করে। মেসেজটা হলো তিরিক্ষি। নিজে ধরে রেখে আমাকে কিনা বলছে উঠতে। আজব তো, এইরকম লোকদের জন্যই দেশের উন্নতি হয় না, দেশটা রসাতলে যায়। সারা দিন স্টার জলসার সিরিজ নায়কদের মতো বাড়িতে বউদের আঁচল ধরে কিভাবে যে এরা অফিস পলিটিক্স সামলায় তা খোদা জানে। অবাক, আমি চরম অবাক। ঠিক কতটা অবাক হলে একটা মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমি অতিরিক্ত আকারের হতবুদ্ধি হয়ে বসে আছি। আদ্রের সাথে আমার দুর্ঘটনাজনিত কারণে আমার বিয়ে হয়েছে আজ 1 মাস, আর এই 1 মাসে আদ্রের প্রতি আমার অনুভূতি অনেকখানি পাল্টে গিয়েছে। দায়িত্ববোধের তাড়নায় বিয়েটা মেনে নিতে হয়েছিল, কিন্তু এখন আমার দুনিয়া এই সংসারটাই। ছোট্ট একটা সংসার, অথচ সবার প্রতি সবার ভালোবাসাটা অসীম। ভিসি স্যার মানে আমার শ্বশুর শাশুড়ি আর তার গুণধর ছেলের ভালোবাসা দেখে আমি অনেকটাই ওদের প্রতি কোমল হয়ে গিয়েছি। এতিম বলে ওনারা আমার প্রতি দয়া দেখাননি। যেটা দেখিয়েছেন সেটা আমার প্রতি একরাশ সম্মান আর এক বুক ভালোবাসা। চোখের আড়াল হলেও যে 3টা মানুষ আমার চিন্তায় চিন্তায় পাগল হয়ে যায়, তাদের প্রতি সম্মানটা তো এমনিতেই এসে পড়ে, তাই না? কিন্তু আমার অবাক হওয়ার কারণ, আমি যখনই 1 মাসে একটু একটু করেই আদ্রটার প্রেমে পড়েছি, ওনার উল্টাপাল্টা কাজগুলোকে অভ্যাস হিসেবে মেনে নিয়েছি, তখনই এটা ঘটলো। আমি দুপুরের খাবার শেষ করে রুমে এসে বসতেই আদ্র বলল, এই মেয়ে, এখানে আসো। আরশি বিরক্তি নিয়ে বলল, কেন? চোখ রাঙিয়ে আদ্র বলল, আসতে বলেছি, আসো। আসবো না। কি? শুনতে পাননি? আসবে কি আসবে না? বললাম তো আসবো না। আদ্র বাঁকা হেসে বলল, এসো না, তাতে আমার কিছু যায় আসে না। আরশি ভেঞ্চি কেটে রুম থেকে বেরিয়ে আসতে নিলেই
আদ্র আরশির ওড়না টেনে ধরে বলল, দাও না একটু মাথাটা টিপে, আমার খুব মাথা ধরেছে মেয়ে। আহা, ওনার মুখে আজকাল মেয়ে শব্দটা শুনতে কতই না মধুর লাগে। আর আগে যখন বলতো তখন আমি রেগে একাকার হয়ে যেতাম, কিন্তু এই মুহূর্তে ওনার কিউট করে বলা কথাটা শুনে আমি মেজাজ দেখিয়ে বললাম, আপনার মাথা ধরেছে, আমাকে না বলে দেয়ালের সাথে বাড়ি দিন, ফটাফট ঠিক হয়ে যাবে। আদ্র আরশিকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে বলল, তুমি আজও সেদিনের মতো নির্দয় রয়ে গিয়েছো মেয়ে। এমনই থাকবো। এমন থাকলে কিভাবে চলবে মেয়ে? এই আপনি জানতো এসব ন্যাকামি ভালো লাগে না। আমি ন্যাকা? জি, ইভেন আপনি একটা খারাপ মানুষ। আপনি কি ভেবেছেন আমি সব কিছু ভুলে গিয়েছি? না, আমি আপনার কর্মকাণ্ড কিছু ভুলিনি। আদ্র রেগে গেল। আরশিকে আদ্রর মুখোমুখি দাঁড় করিয়ে বলল, এই মেয়ে, তুই মাঝে মাঝে এটা কেন বলো? এমনভাবে বলো যেন আমি ভয়ঙ্কর কিছু করে ফেলেছি তোমার সাথে। বিষয়টা কি বলো তো? বিষয়টা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আরে কোন বিষয়? সেটা না বললে আমি জানবো কি করে? আরশি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বড়লোক নেতাদের এসব কুকীর্তি মনে থাকে না। কুকীর্তি মানে? আমি কি কুকীর্তি করেছি? ভুলে গেলেন এত তাড়াতাড়ি? তুমি বলবে কি কুকীর্তি করেছি আমি? আরশি একটা উত্তপ্ত নিঃশ্বাস ফেলল। কিন্তু আরশিকে তো জানতেই হবে সেদিন আদ্র কেন আরশির সাথে এমন করেছিল। সেজন্য আরশি বলল, আপনি সেদিন আমাকে অজ্ঞান অবস্থায় আপনার বাসায় নিয়ে যান। তার পরের দিন যখন আমি মেসে ফিরে যাই তখন এই ঘটনাটা আমি দেখি। কি ঘটনা? এই যে আমার গলায় গালে আপনিই তো কামড় দিয়েছিলেন, আমার সরলতার সুযোগ নিয়েছিলেন, তাই না মিস্টার আদ্র? আদ্র অবাক হয়ে তাকিয়ে রইল। অপকটে বলল, হ্যাঁ, আমি দিয়েছিলাম, কিন্তু সরলতার সুযোগ বলতে তুমি কি বোঝাচ্ছ? ও, এটা এখন আমাকেই বলে দিতে হবে? ওয়েট, বলছি। আমার না নিজেকে মাঝে মধ্যে প্রস্টিটিউট মনে হয়। সেদিন রাতে আপনি কি করেছিলেন সেটা ভেবে। আদ্র এবার ভয়ঙ্কর রেগে গেল। ঠাস করে একটা চর মেরে বলল, শুনে রাখো মেয়ে, আমি সেদিন তোমার মায়াবী চেহারার মায়ায় পড়ে গিয়েছিলাম। নিজেকে কন্ট্রোল না করতে পেরে জাস্ট এইটুকুই করেছি। এর বাইরে বেশি কিছুর কথা আমি ভাবতেও পারি না, ভাবিও নি। এতদিন যে আমাদের বিয়ে হলো, আমি কি তোমার সাথে সেই ধরনের কোনো খারাপ বিহেভ করেছি মেয়ে? আর তুমি কিনা আমাকে বাজে লোকের সাথে মেলাচ্ছ আর নিজেকে প্রস্টিটিউটদের সাথে তুলনা করছো। আমি গালে হাত দিয়ে কান্না করছি। সত্যি ওনাকে কতটা ভুল বুঝলাম আমি। এতদিন একসাথে থেকে ওনার প্রতি এতটা ভুল ধারণা পুষতাম আমি। ছি! আদ্র আরশিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে চিল্লিয়ে বলল, চোখ মুছো মেয়ে, তোমার এসব আকাশ পাতাল উল্টাপাল্টা চিন্তা মুছে কাউকে ভালোবাসতে চেষ্টা করো। আর না পারলে দ্যাটস এনাফ। ভালো, সেদিন ভার্সিটিতে যা হয়েছিল সেটাও অ্যাক্সিডেন্টলি। তুমি ভার্সিটি ছেড়ে চলে যেতে চেয়েছিলে, তাই আমি আটকাতে চেয়েছিলাম। আর বিয়ের বিষয়টা নিতান্তই স্যার আর আব্বুর মতামতের উপর ভিত্তি করে হয়েছে। সেই জন্য তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে না পারলে বা আমার কাছে আসতে না চাইলে আমি কিছু মনে করব না বা জোর করব না। আদ্র কখনোই নিজের অপমান মেনে নেয় না, মাইন্ড ইট। বলে ওয়াশরুমে চলে গেল। কয়েক মিনিটের মাঝে রুমে একটা টর্নেডো বয়ে গেল যেন। সব কথা আরশির মাথার উপর দিয়ে গেল। আদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে কাপড় চোপড় পরে রেডি হয়ে বেরিয়ে গেল। একটি বারও আরশির দিকে তাকালো না। বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু আদ্র এখনও বাসায় ফেরেনি। শাশুড়ি মা দুবার ফোন করলেন, কিন্তু ফোন সুইচ অফ। রাতের খাবার খেয়ে ওয়েট করতে লাগলাম ওনার জন্য, কিন্তু না, বেচারা আদ্র বাসায় ফিরলই না। শ্বশুরমশাই কিছুক্ষণ রাগে গজগজ করতে করতে বকাঝকা করলেন। উনি নাকি আগেও কয়েকবার এমন করেছেন, তবে ফোন করে জানিয়ে দিত, কিন্তু আজ ফোন না করায় সবাই দুশ্চিন্তা করছে। উনি যে আমার সাথে রাগ করে বেরিয়ে গিয়েছেন সেটা বলার সাহস পেলাম না। ওনাদেরকে অনেক কষ্টে সামলে নিলাম। বললাম, ওনার ফিরতে রাত হবে, আপনার ঘুমিয়ে পড়ুন। ওনারাও কিছুক্ষণ গাইগুই করে শুয়ে পড়লেন। আমি রুমে এলাম। ফোন করব কিনা ভাবছি, কিন্তু কিভাবে দিব? আমার কাছে তো ওনার সেলফোনের নম্বর নেই, মানে কোনোদিন ফোনে কথাই হয়নি, সেজন্য প্রয়োজনও পড়েনি ওনার নাম্বার। ড্রয়িং রুমে গেলাম। মায়ের ফোনটা টেবিলের উপর রাখা ছিল। লিস্ট থেকে ওনার নাম্বারটা কালেক্ট করলাম। মা ওনার নাম্বারটা আদু দিয়ে সেভ করে রেখেছে, ফলে আমি সহজেই পেয়ে গেলাম। মা সবসময় ওনাকে আদু বলেই ডাকেন।
আমি রুমে এসে নাম্বারটা ডায়াল করতেই আমার চক্ষু চড়ক গাছ। এই নম্বর থেকে তো এক সকালে আমার গোপন প্রেমিক ফোন করে বলেছিল, তুমি ঘুমিয়ে থাকলে এত মায়াবী লাগে কেন? আর বেশিক্ষণ ঘুমিও না, তাহলে হার্টের পেশেন্ট হয়ে বিয়ের আগেই মরে যাব। তার মানে এটা আদ্রই? ও মাই গড, আই ক্যান বিলিভ দিস। এটা কি করে হতে পারে? আদ্রের মতো একটা ম্যাচিওর ছেলে, সে নাকি আমার ঘুমন্ত চেহারা দেখার জন্য রাতের বেলা চুপি চুপি আসতো। চুপি চুপি একটা ফাগুনি শাড়ি দিয়ে গিয়েছিল। আর আমি চোরটাকে সারাক্ষণ আশেপাশে রেখে 1 মাস সংসার করার পর চিনতে পারলাম লোকটা এতদিন ধরাও দেয়নি আমাকে। এমন একটা ভাব করতো যেন উনি পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ, গম্ভীর, রাগী, ফজিল, অসভ্য একটা মানুষ। আসলে উনি যে প্রথম থেকে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেটা অতি সন্তর্পণে গোপন করে গেলেন। সেদিন শাড়ির সাথে ছোট্ট একটা চিরকুটও ছিল, পেঁচানো কথাবার্তা লেখা ছিল, মায়ারানী, তোমার সাথে আমার দেখা সেদিন, কিন্তু আমার মনে হচ্ছে যুগ যুগ ধরে তোমার সাথে আমার পরিচয়। কেন এমন মনে হচ্ছে জানি না। তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই প্রেমে পড়ে গিয়েছিলাম। তুমি হয়তো আমার গভীর সে চাহনি লক্ষ্য করনি, কোলে ঠিকই বুঝতে পারতে ওই চোখ তোমার প্রেমে অন্ধ হয়ে গিয়েছে। এই যুগ যুগ ধরে আমার অতি কাল্পনিক একটা সত্তার সাথে তোমার মিল পেয়ে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে করছি। তোমার কপালে উষ্ণ পরশ দিয়ে আমার রাতের ঘুমটা ভালো হয়, ম্যাজিকের মতো। আচ্ছা, যাই হোক, কাব্যিক কথাবার্তা আমার ততটা আসে না। ফাগুন রঙের শাড়িটা তোমার জন্য। ভালোবাসা এক আকাশ সমান, ভালোবাসা একটা পৃথিবীর সমান, তোমার অচেনা পুরুষ। সেই চিঠি পড়ে আমি সে রাতে কত হেসেছি, বোঝাতে পারবো না। কিন্তু এখন যখন জেনে গেলাম এটা আদ্র সাহেব, তখনই আমার হাত পাতার কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি চাইলে এই ফোন নাম্বার দিয়ে আরও আগে এই ব্যাটাকে ধরতে পারতাম। শিট, লোকটা তলে তলে এত কিছু করে ফেললো, আর আমি সেই আদিকালের নারীর মতো পিছিয়ে আছি। না, আমাকেও জ্বলে উঠতে হবে। আমার সাথে লুকোচুরি খেলবে আর আমি সারা জীবন বোকা বউ হয়ে সব মানবো, তা তো হতে পারে না, তাই না? আমি কাঁদছি, প্রচুর কাঁদছি। 3 দিন হয়ে গেল আদ্র বাসায় আসে না, কোথায় আছে সেটাও বলছে না। মাকে ফোন করে কথা বলে, আমি কথা বলতে চাইলে ফোন কেটে দেয়। আমি বুঝতে পারছি না উনি আমার উপর রাগ করেছেন নাকি পালাচ্ছেন। আমাকে না দেখেই 3 দিন উনি থাকতে পারলেন। আমার খুব অভিমান আর রাগ হচ্ছে। ওনাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। অভ্যাসটা বদ অভ্যাসেই পরিণত হয়েছে। আর আজ 3 দিন উনি আমার থেকে দূরে আছেন। আমি মুখ গোমড়া করে বসে আছি। এমন সময় শাশুড়ি মা আসলেন, বসলেন আমার পাশে। আমার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, রাগ করেছো মা? না তো। বলে আরশি চোখের পানি মুছে নিল। আদ্রের জন্য যে আরশি ভেতরে ভেতরে পুরো দগ্ধ হয়ে যাচ্ছে সেটা বোধহয় আদ্রর মা বুঝতে পারল। লুকিয়ে যাচ্ছ? কি লুকোবো? আমি সব বুঝতে পারছি। আদর জন্য মন খারাপ হচ্ছে, তাই না? তেমনটা নয় মা। আদ্রর মা আরশির হাতটা মুঠোয় নিল, একটু হেসে বলল, জানো তো মা, ছেলেটা একটু অভিমানী, একটু কিছুতেই বিরাট কাণ্ড করে বসে থাকে। তার উপর জেদ, নিজের জেদ বজায় রাখতে প্রিয় মানুষগুলোকেও মাঝে মাঝে কষ্ট দিয়ে ফেলে নিজের অজান্তেই। ওর কোনোদিন কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট ছিল না। ফারিন ওর এত ভালো ফ্রেন্ড, ও কোনোদিনও ফারিনকে ওর বন্ধু ছাড়া অন্য কোনো চোখে দেখেনি। সবসময় পড়াশোনা নিয়েই বিজি থাকতো। তারপর পলিটিক্সে জড়িয়ে গেল। কতবার বলেছি বাবার সাথে ব্যবসাটা সামলাতে, কিন্তু না, ওর জেদ, ব্যবসা করবে না, রাজনীতিই করবে। ওর আব্বু বলল করুক, যা ইচ্ছে করে করুক। আমিও বাধা দিইনি। কতবার বললাম, আদু তোর যা ইচ্ছা হয় কর, কিন্তু আমার জন্য একটা মেয়ে নিয়ে আয়। আদু কি বলল জানো? আরশি গভীর মনোযোগ দিয়ে শুনছিল। প্রশ্ন করতেই আরশি জিজ্ঞেস করলো, কি বললো? বলল ও নাকি চিরকুমার থাকবে, বিয়ে নাকি করবে না। প্রেম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই প্রেমও নাকি করবে না। তারপর? ওর এই কথা শুনে ওর আব্বু আচ্ছা করে এক ধমক দিল, বকাঝকা করলো, কিন্তু ছেলে বিয়ের জন্য কিছুতেই রাজি হলো না। তারপর ফারিনের সাথে হলো ওর বন্ধুত্ব। আমরা ভাবলাম এবার বোধ হয় ছেলের মতি ফিরেছে, কিন্তু ফারিনের বিষয়ে ওর সাথে কথা বলতে গেলাম, তখন ও বলল
ফারিনের মতো মেয়েদের নিয়ে নাকি ফটোশুট করা যায়, ঘর সংসার নয়। তারপর আদ্রর মা হাসলো আর বলল, এরপর আরও নানাভাবে ছেলেকে বোঝাতে লাগলাম, কিন্তু ও ওর সিদ্ধান্তেই অটল থাকলো। শত শত মেয়েদের সঙ্গে ওঠা বসা করতো, কিন্তু একটা মেয়েরও প্রেমে পড়েনি। আমি আর ওর আব্বু ভাবলাম ছেলে বোধ হয় চিরকুমারী রয়ে যাবে, কিন্তু একদিন রাতে বাসায় ফিরে ও কেমন অস্থির অস্থির বিহেভ করছিল। কারণ জিজ্ঞেস করাতেই ও বলল ও একটা দুপুরের প্রেমে পড়েছে। আমরা মানে বুঝলাম না। এটুকু বলে আদ্রর মা থামলো, পানি খেয়ে আবারও বলতে শুরু করলো, ওর সাথে নাকি এক দুপুরে একটা মেয়ের সাথে দেখা হয়। প্রথম দেখায় ভালো লাগে মেয়েটিকে, কিন্তু দ্বিতীয় দেখায় কিছু ছিল একটা, যাতে আমার ছেলে প্রেমেই পড়ে গেল। সেদিন এই কথাটা শুনে আমি আর ওর আব্বু যা খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। আর সেই মেয়েটাই ছিলে তুমি। ও তোমার একটা ছবি সোশ্যাল সাইট থেকে কালেক্ট করে আমাদের দেখেছিল। তারপর ভার্সিটির ঝামেলাতে আদ্রের আব্বু যখন তোমাকে দেখতে পায়, তখন বিসি স্যারের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে তোমাকে পুত্রবধূ করে নিয়ে আসে। তোমার ব্যাকগ্রাউন্ড দেখে নয় মা, তুমি আমাদের ব্যবহারে কষ্ট পেলে ক্ষমা করে দিও মা, আমার ছেলেটাকে কষ্ট দিও না। আমার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। কী সব শুনছি আমি? আমার মতো একটা মেয়েকে প্রথমবার কেউ দেখে প্রেমে পড়তে পারে? আমি ভাবতেও পারি না, কিন্তু ঘটেছে তো এটাই। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আমি ওনাকে কষ্ট দেব না। মা হেসে চলে গেলেন। বললাম তো কষ্ট দেব না, কিন্তু লোকটা তো আগেই কষ্ট পেয়েছেন। আমার কথায় কষ্ট পেয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। আমি শেফাকে ফোন লাগালাম। মেস ছেড়ে দিয়েছি আমরা, কারণ আমি তো এখন এখানেই থাকি। আর শেফা একা একা থাকতে পারবে না বলে বাসায় চলে গিয়েছে। কিছুক্ষণ রিং হবার পরে শেফা কল ধরলো। ও বোধহয় ঘুমোচ্ছিল। হ্যালো। শেফা, আপনি কে? নাম্বার দেখিসনি? আমি আরশি। ও আরশি, কি বলবি বল, কিছু হয়েছে নাকি? কি? আমার ঘরে রাতের বেলা যে চোরটা আসতো। কিছু চুরি করে নিয়ে গেছে নাকি? আরে শোন। শোনার জন্যই তো বসে আছি, বলে ফেল। যে চোরটা রাতে ঘরে আসতো সেটা তোর আদ্র ভাই ছিল রে। শেফা অবাক হয়ে বলল, সত্যি? কিভাবে জানলি? আরে উনি আমাকে যে ফোন থেকে কল করেছিলেন সেই নাম্বার তো আমার কাছে ছিল না। ওই দিন যখন উনি ফোন বাসায় রেখে হাওয়া হয়ে গেলেন, তখন আমি ধরতে পেরেছি। আর তাছাড়া আজকে আম্মুও বলেছে আদ্র সাহেব যেদিন আমাকে প্রথম দেখেছিল সেদিনই নাকি প্রেমে পড়ে গেছিল। আচ্ছা শেফা, তুই বল তো, প্রথম দেখায় আমার প্রেমে পড়ার মতো কোনো বৈশিষ্ট্য কি আমার কাছে আছে? শেফা সব শুনে 440 ভোল্টের শক খেয়ে বসে আছে। শেফা বলল, তোর মায়াবী একটা চেহারা আছে না, তোকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই মনে মনে পছন্দ করে ফেলেছিলাম। লজ্জায় বলতে পারিনি, কারণ আমি মেয়ে। নইলে আদ্র ভাইয়ের আগেই তোকে তুলে নিয়ে বিয়ে করতাম, বুঝলি? আর সে রেগে বলল, হারাম খোরমে, চুপ কর। এখন তো এইসবই বলবি? তোর সাথে কথা নেই, লুচ্চু মেয়ে একটা। লুচু না, লিচু বল, কারণ আমি একটা মিষ্টি মেয়ে। ফোরাক। জামাইয়ের সাথে প্রেম করো। আমি রেগে ফোন কেটে দিলাম। শেফার কথা শুনে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কই, আমার নিজের চেহারা তো আমার কাছে মায়াবী লাগছে না। তাহলে বাইরের মানুষেরা আমার মায়াবী চেহারা দেখে কিভাবে? আর সে মায়ের সাথে ড্রয়িং রুমে বসে আছে, দুজনেই কথাবার্তা বলছে। একটু পর মা উঠে রুমে চলে গেল ফোনটা টেবিলের উপর রেখেই। আদ্রর মা যেতেই ফোনটা বেজে উঠল। আরশি হাতে নিল, দেখলো আন্নোর নাম্বার। আরশি রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে বলল, আম্মু, এত দেরি করে ফোনটা রিসিভ করো কেন? রাগ উঠে আমার। আমার সারা শরীর দিয়ে কাঁপুনি বয়ে গেল, যেন 3 দিন পর ওনার গলা শুনছি। আমি ওনার কথার পিঠে কোনো কথা না বলে দৌড়ে ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। দূরে গেলে নাকি ভালোবাসা গভীর হয়, আমিও একটু একটু করে টের পাচ্ছি। ওনাকে আচ্ছা মতো সাইজ করার জন্যই আমার ছাদে আসা। তাই আমি গলা ঝেড়ে বলে উঠলাম, মিস্টার আদ্র, আমি আপনার আম্মু নই, আর খবরদার ফোন কাটবেন না। ওপাশ থেকে আদ্র বলল,
100 বার কাটবো, কেটে দিচ্ছিও। তুমি কি করবা করে নাও। আরশি কি উত্তর দেবে ভেবে পেল না, আচমকা মুখ দিয়ে বেরিয়ে গেল। আপনি যদি ফোন কেটে দেন এবং বাসায় না ফিরেন তাহলে আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করব। কি? আরশি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বিশ্বাস করলে না তো? আচ্ছা, তাহলে প্রুফ দিচ্ছি, ওয়েট করুন আমার মৃত্যুর সংবাদ পাওয়ার জন্য। বাই। আমি রেলিংয়ের ওপর দাঁড়ালাম, সাথে ফোনটাও কেটে দিলাম। 4 তলা ছাদ, এখান থেকে নিচে পড়ে গেলে আমি আর থাকবই না। আমার নিজেকে উড়ন্ত পাখি মনে হচ্ছে। বড্ড উন্মাদ না হলে আমার মনে হঠাৎ এই চিন্তাটা আসতো না, হঠাৎ প্রেমে পাগল হওয়ার মতো। 16 বছরের কিশোরীদের আবেগী প্রেমের মতো, টিনেজারদের মতো আমি আলতো হাসলাম। এখান থেকে পড়ে গেলে আমি মুক্ত, স্বাধীন। পাটা রেলিংয়ের বাইরে দিতেই আমার মনে হলো শুধু শুধু এত বড় ঝুঁকি নিয়ে কোনো লাভ নেই। নিজের জীবনটা কি আমার এতই সস্তা যে সুইসাইডের ঝুঁকি নিব? মরে গেলে তো আর কোনো দিনই আদ্রকে দেখতে পারবো না। এত মানুষের ভালোবাসা রেখে আমি শুধু শুধু কেন মরবো? তারপর ডিসিশন চেঞ্জ করে যেই না রেলিং থেকে নামতে যাব, অমনি আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিচে তাকাতেই কলিজা পর্যন্ত কেঁপে উঠল, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। তখন মাগরিবের আজান হচ্ছে মসজিদে। একটা রডের কোনা ধরে কোনো মতে নেমে এলাম রেলিং থেকে। আটকে রাখা দীর্ঘশ্বাস ছেড়ে হাত পা ছড়িয়ে বসে পড়লাম ছাদের ফ্লোরে। ভাবলাম সিনেমাতে যদি এমন সিচুয়েশন ক্রিয়েট হতো, তাহলে হিরো যদি সুদূর অস্ট্রেলিয়াতেও থাকতো তবুও সুপার পাওয়ার নিয়ে কয়েক সেকেন্ডের মাঝে এসে পড়তো। কিন্তু আফসোস, জীবনটা সিনেমা নয়। কিন্তু আদ্রটাকে তো একটু শিক্ষা দিতেই হবে। কি করব? উনি তো নিশ্চয়ই আমার হুমকি শুনে আসবেই। যতই হোক বউ বলে কথা। আমি নিচে নেমে এলাম, তারপর মায়ের সাথে কথাবার্তা বলে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে এলাম বাসা থেকে। পেছনে রেখে এলাম আমার ছোট্ট সংসারের প্রিয় মানুষগুলোকে। চোখ দিয়ে পানি গড়াচ্ছে, খুব কষ্ট হচ্ছে। অন্ধকার পথঘাটে নিয়ন বাতি কেমন ঘুমট আলো ছড়াচ্ছিল। আমার গন্তব্য কোথায় জানেনি। ফোন হাতে নিয়ে দেখি 7টা 5। আত্র সাহেব নিশ্চয়ই বাসায় এসে পৌঁছেছেন। আমাকে না পেয়ে ওনার রিয়াকশন ঠিক কেমন হচ্ছে তা আমার অজানা। হাত মুখ ধুয়ে এসে বসলাম বিছানায়। শেফা গ্লাসে করে শরবত নিয়ে এসছে। খুব ঠান্ডা, খেলেই গলা বসে যাবে এমন একটা অবস্থা। আমি খুব ক্লান্ত, খেয়ে নিলাম। শেফা আমার পিঠে হাত রেখে চিন্তিত গলায় বলল, কি হয়েছে তোর? কিছু না। তাহলে ব্যাগপত্র নিয়ে আসলি যে? তোর বাসায় বেড়াবো। তাহলে আদ্র ভাইকে নিয়ে আসতি। চুপ থাক। কেন? আমি বলছি তাই। তুই বললেই হলো নাকি? আদ্র ভাই আমার দুলা ভাই, সো আমি বলতেই পারি। আর তুই আমার বান্ধবী। আরশি রেগে বলল, শুধু বান্ধবী? আচ্ছা ভালো। রাগ করিস কেন? কি হয়েছে বল না। জানি না, শুধু তোর আদ্র ভাই যদি আমার খোঁজ করে তাহলে বলবি আমি এখানে নেই, ওকে? শেফা ব্রুকুসকে বলল, কেন বলবো না? ঝগড়া করেছিস? না। শেফা আর কিছু জিজ্ঞেস করলো না। আরশি বলল, তোর বাসার সবাই কোথায়? বাসায় নেই, নারায়ণগঞ্জ গিয়েছে মামার ছেলের বিয়েতে। তুই যাসনি কেন? বিয়ে বাড়ির ঝামেলা ভালো লাগে না। ভালো করেছিস, তুই চলে গেলে এখন আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। শেফা চুপ, দুলে দুলে ঠোঁট বাঁকিয়ে হাসে। পরক্ষণেই ডাইনিংয়ে রাতের খাবার রেডি করে। আরশি কিছুক্ষণ টিভি দেখলো। সিরিয়াল চলছে, যেটা আরশি দু চোখের বালি। চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা রোমান্টিক গানে এসে আটকে গেল। হাই সাউন্ডে গান বাজছে, অতি আবেগী রোমান্টিক গান। রিমোট কাজ করা বন্ধ করে দিয়েছে। সেখানে আটকে রইল। আরশি আর উপায় না পেয়ে এটাই শুনতে লাগলো। যা সিন চলছে সেটা দেখার জন্য আরশির চোখ প্রস্তুত নয়। হঠাৎ শেফা এসে বলল, ছি আরুষি, তুই এইসব কি অশ্লীল গান দেখছিস? বন্ধ কর। আরশির কাছে গানটা খুব পছন্দ হচ্ছিল। আরশি ওকে ধমক দিয়ে বলল, চুপ কর, নিজে বুঝি খুব ভালো গান দেখো। এতই যখন ছিছি করছিস তো মোবাইলে এসব রাখছিস কেন? রবীন্দ্রসঙ্গীত নজরুলের গান রাখতে পারিস না? সারাদিন মামাটির গান শুনবি, তা না এখানে এসে নাক ছিটকাচ্ছিস, যত সব। শেফা মুখ কালো করে দরজায় দাঁড়িয়ে রইল। খেতে আয়। কয়টা বাজে? 11টা।
ও তোরা কয়টায় খাস? 9:30। আমি আসতে তোর বোধহয় খুব প্রবলেম হচ্ছে, তাই না রে? তোর বাসার সবাই থাকলে আরো বিরক্ত হতো, ভাগ্যিস নেই। মোটেও না, তুই যদি সব সময় আমাদের বাসায় থাকিস তাহলে আমার বাসার কেউ বিরক্ত হবে না। আম্মু আব্বু তো তোকে বলেছিল আমাদের বাসায় থাকতে, তুই তো থাকিসনি। আর আমি, তুই যদি আমাকে মেরেও ফেলিস তাহলেও আমি বিরক্ত হব না, বিকজ তুই আমার জান। আরশি হেসে বলল। হয়েছে, থাম, ডায়লগবাজি শিখে গেছিস দেখছি। শেফাও হাসে, আরশিকে চোখ মেরে বলল। আদ্র ভাই তোর সাথে এগুলো করে না? আরশি অবাক হয়ে বলল। এগুলো মানে? আরে টিভিতে যা দেখছিলি এতক্ষণ। আরশি যখন বুঝতে পারল শেফা কি মিন করছে, তখন আরশি শেফার দিকে চোখ রাঙিয়ে তাকালো আর রাগী গলায় বলল। এত পেকে গেছিস তুই অশ্লীল মাইয়া। বল না। কি বলবো? এই যে আদ্র ভাই তোর সাথে এইসব করেছি কিনা? তুই যাবি ছাগল, কি সব ভাবনা? আর আদ্র আর আমি এসব ছি। শেফা যেন আশাহত হলো। হয়েছে, তুমি যে নিরামিষ আমি জানি, এখন খেতে এসো। আমি উঠতে গেলাম শেফার পিছু পিছু। ডাইনিংয়ে গিয়ে দেখি শেফা ভাত ডাল মাংস সাজিয়ে রেখেছে। আমি আর শেফা একসাথে খেতে বসলাম। বাসায় কেউ না থাকায় আমি একটু স্বস্তি পেলাম। সবাই থাকলে না জানি কী সব ভাবতো। যদিও শেফার বাসার সবাই মোটেও এমন নয়, খুবই ভালো আর মিশু। ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বেজে গেল। সারাক্ষণ আদ্র সাহেবের কথাই মনে পড়ছে। আমি কিছুক্ষণ ওনার কথা ভাবলাম। আমাকে বাসায় না পেয়ে উনি কী করবে? খুঁজবে আমায়? নিশ্চয় খুঁজবে। খুঁজতে খুঁজতে যদি এখানে চলে আসে তাহলে? আসলে আসুক, না আসলে নাই। 4 দিন পালিয়ে পালিয়ে রয়েছে। আমিও না হয় পালিয়ে থাকি কয়েকটা দিন। আমি আছি শেফাদের গেস্ট রুমে, শেফা ওর রুমে। দুজন আলাদা শুয়েছি। গভীর ঘুমে মগ্ন হলাম এক সময়। সুখ স্বপ্ন কখনোই দেখিনি, তবে আজ দেখলাম মোটামুটি ভালোই। স্বপ্নের 95% ভুলে 5% শুধু মাথায় আছে, বাকিটা ব্রেন রিমুভ করে দিয়েছে। ফজরের আজানের সময় ঘুম ভাঙল। অনেক আলসে লাগছিল, তাও নামাজ পড়ে নিলাম। শেফার ঘরে উকি দিয়ে দেখি ও বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। এত সুন্দর সুশীলা একটা মেয়ে মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যেন ও 2 বছরের বাচ্চা। আমি ওর চুলগুলোতে হাত বুলিয়ে দিলাম। রুমে এসে আবারও শুয়ে পড়লাম। ভেতরে ভেতরে আদ্রের উপর রাগ হচ্ছে। উনি কি আমাকে খুঁজতে আসেনি? আসলে এতক্ষণে পেয়েই যেত। উনি কি তবে আমার সুইসাইডের কথা শুনেও বাসায় আসেনি? উনি কি তাহলে আমাকে আর পছন্দ করে না? আমার বাসা থেকে বেরিয়ে আসাটা কি তবে বৃথা হয়ে গেল? এগুলো ভেবে ভেবে কষ্ট পাচ্ছিলাম। বিছানায় শুয়ে কম্বল গায়ে টানতেই আমি ভয়ে এক চিৎকার দিয়ে উঠলাম। কে যেন ওপাশ থেকে কম্বল জড়িয়ে শুয়ে আছে। আরও একটা চিৎকার দিতেই কে যেন আমার মুখটা চেপে ধরলো। আমাকে টেনে কম্বলের নিচে নিয়ে গেল, জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট রাখলো। আমি হতভম্ব, অবাক। আমার মস্তিষ্ক তখন ভাবছে, কে এটা, চোর নাকি ভূত? আমার তখন মনে হচ্ছে প্যারানর্মাল বিভিন্ন কাহিনী, কারণ এসব প্যারানর্মাল ঘটনাগুলো বেশিরভাগই হয় খালি বাসায়, গেস্ট রুম বা স্টোর রুমে। আর শেফাদের এই গেস্ট রুমটা বলতে গেলে অলওয়েজ তালাবদ্ধ থাকে। আমি কি তাহলে কোনো জিনের হাতে পড়লাম? ভেবে কুল কিনারা পাচ্ছি না। ওদিকে কম্বলের নিচে কে যেন আমার পেটের কাছ থেকে জামাটা সরিয়ে ঠান্ডা বরফ শীতল হাত রাখলো। আমি কেঁপে উঠলাম। এক বুক সাহস নিয়ে কম্বল সরিয়ে জিনিসটার দিকে তাকাতেই আমার মাথা ঘুরে গেল। আমি কি দেখছি? ঘুমট অন্ধকারে আবছা আলোয় আমি দেখলাম রক্তবর্ণ চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আদ্র। আমি ভয় পেয়ে গেলাম। আমি কিছু বলার আগেই উনি আমাকে চেপে ধরে চিৎকার করে বললেন, আমাকে মেরে ফেলতে চাও? তাহলে মেরে ফেলো। আমাকে শাস্তি পেতে দেখলে খুব শান্তি হবে তুমি, তাই না? আরশি কিছু বলতে নিলেই আদ্র আরশিকে চুপ করে দিয়ে বলল, একদম চুপ। একটা কথা বললে কি করব নিজও জানি না। আমাকে এভাবে ভয় না দেখালে কি পারতে না তুমি? আমি পাগলের মতো ছুটে এসেছি। সারা রাস্তা আমি টেনশনে মরে যাচ্ছিলাম। শুধু মনে হচ্ছিল এতক্ষণে সবকিছু শেষ। আমি আমার মায়াবতীকে হারিয়ে ফেলেছি। জানো তুমি, আমার নিঃশ্বাস আটকে আসছিল। বাসায় আসার পর দেখি তুমি নেই। পুরো বাড়ি খুঁজেও তোমাকে যখন পেলাম না, তখন আমি ভেবেছি আমাকে ছেড়ে বুঝি চলে গিয়েছো। কেন এমন করলে তুমি? কেন কেন আরশি?
উনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন। ওনার পাঞ্জাবি ভিজে গিয়েছে ওনার চোখের পানিতে। ওনার শরীর থেকে আসছিল সুন্দর একটা ঘ্রাণ, ফুলের সুঘ্রাণ। এটা কি আতরের সুগন্ধ? আমি ওনার পিঠে হাত রাখলাম। সত্যি উনি আমাকে অনেক ভালোবাসেন। এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি আমার আছে? এর দাম কি আমি দিতে পারবো কখনো? আচ্ছা, ভালোবাসার কি দাম হয় কখনো? ভালোবাসা কি কেনা যায়? আত্র ভোর হতেই শেফার বাসা থেকে আমাকে নিয়ে আসলো। বেচারি শেফার আরামের ঘুমটা ভাঙিয়ে যখন আত্র বলল আমরা চলে যাচ্ছি, তখন ওর ঘুম ঘুম চেহারাটা পুরো পাল্টে গেল। আত্র আমাকে একটা কথাও বলতে দেয়নি, সোজা বাসায় নিয়ে আসে। পৌঁছতে পৌঁছতে তখন সকাল হয়ে গিয়েছে। বাসায় ঢুকে দেখি মা বাবার ডাইনিংয়ের সকালের নাস্তা খাচ্ছেন। মা সকাল সকাল কলেজে চলে যান। আসলে উনি একটা প্রাইভেট কলেজের শিক্ষিকা। আমাদের দেখে ওনারা হাসলেন। মা যদিও জানতো আমি আদ্রকে শিক্ষা দেওয়ার জন্য বাসা ছেড়ে চলে গেছি। আমি মার দিকে তাকাতেই উনি ইশারায় ঘরে যেতে বললেন। আমিও চুপচাপ ওনার কথা মতো ঘরে চলে এলাম। উনি ঘরে এসেই ঠাস করে দরজা লাগালেন। আমি ভয়ে চুপচাপ বসে আছি। উনি বললেন, ডানা কাটবো? আরশি চুপ হয়ে যায়। বাহ, খুব ভালো। এত নাটক করেও এমন ভাব নিচ্ছ যেন তুমি খুব মহান কাজ করেছো। আরশি তেড়ে উঠল, মুখ ফসকে বেরিয়ে এলো। ও, আমি নাটক করি আর আপনি মেলো ড্রামা করেন, তাই না? আদ্র অবাক হয়ে বলল। মানে? আরশি আদ্র কলার চেপে ধরে বলল, কিচ্ছু বোঝেন না আপনি? কিচ্ছু না না? এতদিন আমার সঙ্গে লুকোচুরি করার মানেটা কি? এভাবে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে ঘরে আসা, কেন এরকম করতেন? আদ্র চুপ, শকড হয়েছে আমার কথা শুনে। আমি আবারও বললাম, লুকিয়ে লুকিয়ে শাড়ি দেয়া, গায়ে হাত দেয়া, এসব কি ভালোবেসে করতেন? নাকি আমাকে রাস্তার সস্তা প্রস্টিটিউট ভেবে করতেন? এত নাটক করেও সবটা আমার থেকে লুকিয়ে রেখেছেন কেন? 4 দিন বাসায় আসেননি, ফোন করলে কথা বলতেন না। আর আমি যেই না একদিন বাসার বাইরে গেলাম, অমনি বড় মুখ করে বলছেন আমি নাটক করি। আদ্র নরম গলায় বলল, তুমি জানো? কেন? আমি জানাতে আপনার প্রবলেম হচ্ছে? কে বলেছে? আমার শাশুড়ি। আদ্র আরশির কাছে গিয়ে বলল, সব যখন জানো তখন বলি। তোমাকে যখন প্রথম দেখি তখনই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। যেতাম রাতে তোমার কাছে। তোমাকে এক পলক না দেখলে আমি রাতে ঘুমাতেই পারতাম না। তোমার ঘুমন্ত মায়াবী চেহারা দেখলে এক নিমিষে মনে হতো আমার দুনিয়া আমার সামনে। আমি তোমাকে ভালোবাসি আরশি। সেটা কি আপনার আবেগ? এখন কি নতুন কাউকে পেয়েছেন? আদ্র রেগে বলল, সেদিনও ছিলে তুমি, আর আজও আছো তুমি। এর আগে পরে মাঝে কেউ আসেনি, আর আসবেও না। বুঝলাম, সেজন্যই আমাকে রেখে এতদিন পালিয়েছিলেন। তুমি তো রাগিয়ে দিয়েছিলে আমাকে। মোটেও না। আদ্র হঠাৎ জিজ্ঞেস করলো, ভালোবাসো আমায়? আরশি কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। ভালোবাসো? প্লিজ বলো হ্যাঁ অথবা না। আমি কিছুক্ষণ ভেবে বললাম, মনে হয় ভালোবাসি। আমি ঠিক জানি না। আদ্রকে দেখে মনে হলো আমার থেকে এই উত্তরটা উনি আশা করেননি। আমার দিকে তাকিয়ে অস্পষ্ট হেসে বললেন, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। সারাটা দিন মায়ের সাথে কথা বলে কেটে গেল। আদ্র গিয়েছেন ভার্সিটিতে, বাবা অফিসে। রাতের বেলা সবাই ফিরলে একসাথে খাওয়া দাওয়া করা হলো। ঘুমাতে যাওয়ার জন্য রুমে এলাম। আদ্রকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি জানলেন কিভাবে আমি শেফার কাছে, ওদের বাসায়? বলবো না। কেন? তুমি জানিয়েছিলে? আহা বলুন না। ওকে বলবো, একটা শর্তে। আরশি ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, কি শর্ত? আদ্র আরশির কানে ফিসফিসিয়ে বলল, চুমু খেতে দেবে আমায়? আরশি রেগে বলল, জানতো, অভদ্র একটা। প্লিজ। আমি ওনাকে ঠেলে সরিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়লাম। উনি মুখ গোমড়া করে আমার পেটের ঠান্ডা হাত রেখে আমাকে জড়িয়ে ধরলেন। আমি কেঁপে উঠতেই উনি বলল, সব সময় এরকম করো কেন বলো তো মেয়ে? জানি না। সব জানো তুমি। আমাকে কষ্ট দেওয়ার জন্যই এমন করো তুমি? আমি আপনাকে কষ্ট দিই না। খুব দাও মেয়ে। তারপর উনি চুপ হয়ে গেলেন। প্রায় অনেকক্ষণ কোনো কথা বললেন না। ঘাড়ে তরল কিছু পড়ার আভাস পেতেই আমি চমকে উঠলাম। পেছনে ঘুরে তাকাতেই দেখি আদ্র আমাকে জড়িয়ে ধরে নীরবে কাঁদছেন। আমি হাঁ হয়ে গেলাম। এই শক্ত সামর্থ্য মানুষটাকে
কি এভাবে মানায়? ওনার হতে হবে আগের মতো কঠোর স্বভাবের মানুষ। আমি ওনার গালে হাত রেখে শান্ত গলায় বললাম, আপনি কি মেয়ে? এমন চিচকাদুনির মতো কাঁদছেন কেন? কেন? ছেলেদের বুঝি কাঁদতে নেই? ওদের কি কষ্ট হয় না? সত্যি তো, ছেলেদেরও তো মন আছে, কষ্ট আছে। তাহলে আমরা কেন ওদেরকে সবসময় কষ্ট ভাগ করতে দিই না? না, এমন করা উচিত না। আপনার কি কষ্ট সেটা বলবেন? তুমি পাশে থাকলে আমার আর কোনো কষ্ট নেই আরশি, কিন্তু তুমি কাল যখন বলেছিলে সুইসাইড করবে, তখন আমার কি অবস্থা হয়েছিল সেটা ভাবতে পারো? আরশি তপ্ত নিঃশ্বাস ফেলল আর বলল, আচ্ছা, এই ব্যাপার বাদ দিন, আমি আর এরকম করব না। করতে দিলে তো? আচ্ছা, আপনি জানলেন কি করে আমি শেফার বাসায়? প্লিজ বলুন না। আদ্র মুখ কালো করে আরশির দিকে তাকালো আর বলল, তুমি ওখানে যাওয়ার পরপরই শেফা ফোন করে আমাকে। তারপর আমি যাই, তখন রাত প্রায় 1টা বাজে। গিয়ে দেখি পরম সুখে আপনি ঘুমাচ্ছেন। আমার উপস্থিতি আপনি টের পাননি। শেফা কত বড় হারামি! বারবার না করা সত্ত্বেও আদ্রকে বলে দিল আমি ওর বাসায়। দেখা হোক, বোঝাবো মজা। আমি হালকা কেশে বললাম, ও। তারপর আদ্র গভীর গলায় জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না আরশি? আমি লজ্জা লজ্জা গলায় বললাম, ভালোবাসি। আদ্র বিছানায় উঠে বসলো আর বলল, মানে? মানে জি, মানে রাজি। রাজি মানে আমি আপনাকে ভালোবাসি। আদ্র আমাকে বুকে টেনে নিলেন, কপালে উষ্ণ পরশ বুলিয়ে দিয়ে বললেন, তুমি জানো না আমি কতটা খুশি হয়েছি। সবসময় এভাবে ভালোবাসবেন আমায়? এভাবে হয়তো বাঁচবো না, তবে আরো বেশি ভালোবাসবো, এটা বলতে পারি। ফারিনের মতো? আদ্র রেগে গেল আর বলল, ফারিন আমার কেউ ছিলই না মেয়ে, জাস্ট ফ্রেন্ড। আমি তো এমনি বলছি, রাগার কি আছে? রাগিনী। বোঝাই যাচ্ছে। আদ্র আমার দিকে তাকিয়ে বাঁকা হাসলো, আমার ঠোঁটে চুমু খেলো আলতোভাবে, বলল, ভালোবাসি তোমাকে সেদিনের মতোই। সেদিনও বোকা বোকা সুন্দরী ছিলে, আজও সেদিনের মতোই সুন্দরী আছো। আমি আলতো হেসে আদ্রের বুকে মুখ গুজলাম। একটা ভালোবাসাময় রাত ছিল সেদিন, একটা মেয়েকে চুপি চুপি ভালোবাসা। এই একতরফা ভালোবাসা থেকে দুজনের মাঝেই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার অনুভূতি কতটা সুখের, সেটা বোঝা আমার পক্ষে সম্ভব নয়।